নমস্কার। এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা হাজির হয়েছি একজন বিশিষ্ট মানুষকে নিয়ে, তার জীবন এবং সাহিত্যের কথা শুনবো। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়। সাধন চট্টোপাধ্যায়, সাধনদা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি ইসিএস এর পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে। আমিও তোমাদের অভ্যর্থনা জানাচ্ছি। যারা আমাদের দর্শক বন্ধুরা আছেন তারা চ্যাট বক্সে আপনাদের যদি কোনো সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়ের প্রতি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন রাখবেন, আমরা সাধনদার কাছে সেই প্রশ্ন তুলে ধরবো, তিনি তার কথা বলবেন। সাধন চট্টোপাধ্যায় এমন একজন সাহিত্যিক, এই সময় যারা লিখছেন খুব সম্ভবত যদি পরিমাণের দিক থেকে দেখা যায় তার যে লেখার পরিমাণ তার কাছাকাছি কেউই বোধহয় যেতে পারেননি। সাধনদা এখনো পর্যন্ত তার যা, তিনি গল্প লিখেছেন প্রায় 700, উপন্যাস লিখেছেন 30টিরও বেশি, এবং একজন কথা সাহিত্যিক হিসেবেও তিনি প্রবন্ধ লিখেছেন প্রায় 400রও বেশি। সাধনদা, এই যে আপনার এত পরিমাণ লেখালেখি, আমরা লেখা নিয়ে আলোচনা করব, সেই লেখার শুরুটা কবে থেকে? তখন আপনি কত বড়? বিশ্বজিৎ, আমার লেখার জগতে আসার কথা নয়। আমি বরাবর স্বপ্ন দেখতাম যে আমি একজন বিজ্ঞানী হব, বিজ্ঞান নিয়ে পড়ব, গবেষণাগারে গবেষণা করব। কিন্তু আমরা তো পূর্ববঙ্গ থেকে আসা, পার্টিশনের সঙ্গে সঙ্গে সবকিছু ফেলে রেখে এপারে ভাসতে ভাসতে এর ঘাড়ে ওর ঘাড়ে, ওর সংসারে এর সংসারে, এভাবেই আমার বাল্যকালটা কেটেছে। ফলে আর্থিক অনটনের মধ্য দিয়ে লেখাপড়া করেছি, রিফিউজি স্টাইপেন্ডে লেখাপড়া করেছি। তো পদার্থবিদ্যায় স্নাতক হওয়ার পরে আর সংসারের দিকে তাকিয়ে আমার লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব হলো না, কিন্তু স্বপ্নটা ছিল। তো একবার আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ফিজিক্সের জন্য আমাকে নিয়ে যাওয়া হয়। সেই সময়টা ছিল প্রথম হায়ার সেকেন্ডারিটা হচ্ছে, ফলে বিজ্ঞানের কোনো শিক্ষক পাওয়া যাচ্ছে না। তো আমার স্কুলেই আমার হেডমাস্টার মশাই বলল চলে আসার জন্য, যোগ দিলাম। সেটা 1963 সাল। 64 সালে গ্রীষ্মের সময়তে আমার একটা হবি আছে বই পড়ার। আমি এমনি থাকতে পারি না, আমাকে বই পড়তে হয়, মূলত বিজ্ঞান, অঙ্ক। তোমায় বললে অবাক হবে তুমি যে আমার রিলিফ নিতাম আমি জ্যামিতির এক্সট্রা করে, তার মধ্যে থেকে আমি রিলিফ পেতাম। তো গরমের ছুটিতে গেছি, তো আমাদের যে মাস্টারমশাই লাইব্রেরিয়ান, তিনি বললেন যে দেখো তুমি তো বিজ্ঞানের বই চাচ্ছ, এখন লাইব্রেরিতে কোনো বই নেই, এই একটা বই নিয়ে যাও, 1 মাস ধরে পড়ো, বলে একটা মোটা বই আমার হাতে ধরিয়ে দিল। বাড়ি এসে দেখি বইটার নাম সাহেব বিবি গোলাম, বিমল মিত্র। বিমল মিত্র, সে সময় বিমল মিত্র, সেই সময় তিনি অত্যন্ত জনপ্রিয় এবং এই উপন্যাসটি জনপ্রিয় উপন্যাস। তো আমার মনে হলো দুঃখ করবো না, কিন্তু 1 মাস কি করি, পড়তে শুরু করলাম, এবং পড়া যখন শেষ হয়ে গেল কে যেন আমার ভেতরে বলে উঠলো এরকম আমিও লিখতে পারি। তো এই আমি লেখা শুরু করলাম। অর্থাৎ আপনি পাঠক, যখন আপনি মানে পড়ার আগ্রহ থেকে আপনাকে পাঠক থেকে লেখক। আমি একটু থামাচ্ছি সাধনদা, আপনি বললেন যে ওই বাংলাদেশ থেকে, মানে এখনকার বাংলাদেশ, তখনকার পূব বাংলা থেকে উদ্বাস্তু হয়ে চলে এলেন। যখন আপনি উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে আসেন তখন, মানে এ বঙ্গে আসেন, ভারতবর্ষ শব্দটা ঠিক নয়, তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 3 বছর। 3 বছর। কোনো স্মৃতি আছে? কোনো স্মৃতি, কোনো স্মৃতি আছে? নিশ্চয়ই 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 স্মৃতি আছে। যদি বলেন, যদি বলেন। আমাদের দোতলা বাড়ি, আমার মনে আছে খুব ভোরে আমাদের একটা হরিতকি গাছ, যে হরিতকি পুরোতে যেতাম, তার পাশেই ছিল টিনের কাছারি ঘর। আমার এখনো মনে আছে, আমার মা দুপুরের দিকে আমাকে নিয়ে গিয়ে, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, বলতো উত্তরের পুকুর, আমাকে বসিয়ে রেখে মা বসি দিয়ে মাছ ধরতেন, পুঁটি মাছ, চেলা মাছ, আর একটা ওই পাত্রে রাখতেন, আমি বসে থাকতাম।
আমাদের বাড়িতে একটা এজমালি উঠোন ছিল, বিরাট উঠোন, 6-7টা পরিবার, তার একটা কমন উঠোন। সেখানে খেলাধুলা হতো। খেলাধুলা বলতে ওই সুপুরি সাজিয়ে একটা বাঁশের খণ্ড দিয়ে ছুঁড়ে মারা হতো। তার বাড়ির পেছনে গভীর জঙ্গল, আমি চোখ বুঝলে এখনো দেখতে পাই সে সমস্ত ওই লতা গুল্ম ঝুলে আছে। তারপরে রাস্তা, ধুলোর রাস্তা, কাদা, খাওয়ার জল আনতে যেতে হতো একটা পুকুর থেকে। বিকেলে সমস্ত মহিলারা জল আনতে যেতেন, আমি বাচ্চা, আমাকে নিয়ে যেতেন। সেই সবগুলো আমার মানে ভয়ঙ্কর ভাবে মাঝে মাঝে আমাকে খুব স্মৃতিতে আক্রান্ত করে, আমি দেখতে পাই। আপনি বললেন যে আপনার উঠোনে সকলে খেলা করতেন, এজমালি উঠোন শব্দটা ব্যবহার করলেন, অর্থাৎ আপনাদের পরিবারে মানে বাবা, কাকা, জ্যাঠা অনেকে ছিল, তারাও তো বিচ্ছিন্ন হয়ে গেলেন, তারাও বিচ্ছিন্ন হয়ে গেলেন। তারাও বিচ্ছিন্ন হয়ে গেছেন। তারা কেউ, আমরা যেমন আমাদের যে পরিবারটা, আমার বাবা হঠাৎ এই এপারে কন্ট্রাক্টরির মধ্যে দিয়ে প্রচুর পয়সা করে ফেলেছিল। পয়সা করে ভাবলো যে আর চাকরি বাকরির দরকার নেই, সেটা খুব সম্ভব 45-এর দিকে। তখনও জানতেন না যে দেশ ভাগ হবে, গিয়ে সমস্ত অর্থ ওখানে ব্যয় করে জমি জমা কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি করে বসলেন। কিন্তু তার ফলে কি হয়, হঠাৎ বড়লোক হলে পর তার শত্রুও থাকে। যেই দেশ ভাগ হলো, আমাদের বাবার একজন খুব ঘনিষ্ঠ একটি মুসলিম, সে বলেছিল আমি আছি, আপনার চিন্তা নেই। তো একদিন সে রাত্রে এসে বলল, না আর পারলাম না আপনাকে রক্ষা করতে। সেই রাতে আমরা সমস্ত এক কাপড়ে আমরা বেরিয়ে এসেছিলাম। পরে পরে গেছেন বাংলাদেশের ওই বাড়িতে গেছেন? না, এখন পর্যন্ত আমি বাংলাদেশ গেছি 3বার, কিন্তু আমার পক্ষে আমার দেশের বাড়ি, আমার ভিটে মাটি দেখার সুযোগ হয়নি। আমি অপেক্ষায় আছি। ইচ্ছে করেনি? হ্যাঁ, ভয়ঙ্কর ইচ্ছে করেছিল, কিন্তু সময় মেটাতে পারিনি। ঢাকা গেছি, রাজশাহী গেছি, কিন্তু সময় কুলোতে পারিনি যে ওখানে যাওয়ার। ওটা কোথায়? ওরা অনেক, এটা হচ্ছে বরিশাল জেলায় মাধবপাশার পাশে সরুনা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধনা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে। আচ্ছা, আপনার কোন লেখায় এই ব্যাপারটাকে কি ধরেছেন? আমি বলছি মৌলিক লেখায়, মানে উপন্যাসে বা গল্পে বাংলাদেশের স্মৃতি এসেছে? হ্যাঁ, আমার একটি বড় গল্প, যেটা পরবর্তীকালে এখন উপন্যাসে রূপান্তর করছি। সেই বড় গল্পটা বাহারুদ্দিনের যে কাগজ আরম্ভ, ওই শারদীয়, হ্যাঁ, ওই গল্পটার নাম ছিল যে লেডির হাতে লাল গোলাপ। সেটা হচ্ছে লেডি, কিছুদিন আগে কাগজে পড়েছিলাম, মাউন্টব্যাটেনের মেয়ে, তিনি একটি উক্তি করেছেন যে আমার মার সঙ্গে জওহরলাল নেহরুর প্লেটনিক লাভ ছিল। তো আমার মনে হয়েছিল যে একটা প্লেটনিক লাভ, তাকে কেন্দ্র করে একটা দেশ ভাগ হচ্ছে। জওহরলাল নেহরু চাননি যে, বা তিনি গুরুত্ব দেননি যে এই দেশটাকে ভাগ না করে কি করে স্বাধীনতা আনা যায়, এবং এটা লেডি মাউন্টব্যাটেনও চাননি। তো এই ট্র্যাজেডিটা নিয়ে আমি একটা বড় গল্প লিখেছি, সেটার নাম হচ্ছে লেডির হাতে লাল গোলাপ। আর তাকে উপন্যাস লিখছি আমি, ও লেডির হাতে লাল গোলাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, না এমনি আমার মানে এখনো পর্যন্ত কোনো যে উপন্যাসগুলোতে তেমন করে আসেনি, তাই বলে বললাম। এখানে আরেকটা জিনিস বলার, আপনি বললেন যে তখন বোধহয় 1964 সাল আপনি সাহেব বিবি গোলাম পড়ছেন, এবং তার ঠিক একটু পরেই ওই যে ভয়ঙ্কর 60-এর দশক 70-এর দশক যে উত্তাল রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন ইত্যাদিতে যে উত্তাল হয়ে থাকছে, বিশেষ করে খাদ্য আন্দোলন, এই সময়টা কি আপনি এই যে রাজনৈতিক টানাপোড়েন উত্তাল সময়, তার সঙ্গে আপনি জড়িয়ে গেছিলেন? হ্যাঁ, খাদ্য আন্দোলন যেটা হয়, খাদ্য আন্দোলনের সময় বুঝতে হবে যে যারা বামপন্থী দলগুলোর যে নেতৃত্ব, এই নেতৃত্ব কিন্তু বাইরে ছিল না, প্রত্যেকেই ছিল জেলে। ফলে এই মুভমেন্টটা, খাদ্য আন্দোলনটা পিপলস মুভমেন্ট বলতে আমি মনে করি। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে আন্দোলনে নেমেছিল, এবং সেখানে ওই নুরুল গুলি খেয়ে ইত্যাদি মরে।
এটা পরবর্তীকালে রাজনৈতিক নেতৃত্বরা তারা নানা দাবি করতে পারেন, কিন্তু আমার নিজস্ব যে বিশ্লেষণ, এটা হচ্ছে পিপলস মুভমেন্ট। পরে সেটা রাজনৈতিক নেতৃত্বকে জেল থেকে ছাড়ার পর তারা রাস্তা ধরেছিল। এটা আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল। এটা নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি, আমার জীবনের প্রথম উপন্যাস, অগ্নিদগ্ধ খুব সম্ভবত 1970-এ প্রকাশিত হয়। আপনি 70-এ প্রকাশিত, আপনি 64-তে আপনি লিখলেন, ওই কি বলে জড়িয়ে গেলেন, এই বইটা পড়া শুরু করলেন। তারপরের কথাটা আপনি লিখতে এলেন কি করে? মানে অগ্নিদগ্ধ কি প্রথম লেখা নাকি তার আগে গল্প লিখেছিলেন? না না, আমি এটা বলি, এর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওইভাবে তো লেখা যায় না। আমার মনে হলো আমি লিখতে পারি। এরপরে কিছুদিন বাদে আমার পাড়ার এক দাদা, তাকে দাদা তার হাতে দেখে একটা বই, লাইব্রেরি থেকে বই নিয়ে যাচ্ছে। আমি বললাম, দাদা এটা কি বই, আমি কি পড়তে পারি? বলে হ্যাঁ তুমি পড়ো। তো আমায় দিল, দেখি বইটার নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। আমি তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের নামও জানতাম না। পদ্মা নদীর মাঝি। আমি ওই বইটা এক রাতে শেষ করার পর আমার মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেল। মনে হলো এটাই হচ্ছে লিটারেচার। তখন আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়ে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের যত লেখা আছে সংগ্রহ করে পড়ে ফেললাম, এবং আমার লেখার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় এসে বসবাস করতে শুরু করলো। এবং এমনও দিন গেছে যে কেউ যদি বলতো বাহ এটা তো মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো, আমি খুব খুশি হতাম। হ্যাঁ, সেই সময় আত্মস্থ করার জন্য কিছু গল্প লিখেছিলাম, যেগুলোকে পরবর্তীকালে আমি গ্রহণ করিনি, কেন ওগুলো কাঁচা লেখা। এরপর সাধনদা, আমি একটু থামাচ্ছি, আপনি একটু যদি বাঁ দিকে ঘেঁষে বসেন, কারণ স্ক্রিনে আপনাকে কেটে যাচ্ছে। বেশি বেশি হয়ে গেল, এতটা না, আরেকটু ডান দিকে দেখো তো, আরেকটু ঠিক, আরেকটু সামান্য ডান। হ্যাঁ ব্যাস, আপনি নিজেই দেখুন, দিলে হ্যাঁ দিলেই বুঝতে পারবেন। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ এবার বলুন। এবার আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, যে পথের পাঁচে পদ্মা নদীর মাঝির কথা বললেন, ওটা পড়লেন এবং আপনার মধ্যে একটা বিরাট ওটাই আমাকে আর্থকুয়েকের মতো ভেতরে আমাকে নাড়িয়ে দিল। মনে হলো দিস ইজ লিটারেচার, এই হচ্ছে আসল লিটারেচার। তখন আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়া যাকে বলে, তার যত লেখা, এমনকি মানিক বন্দ্যোপাধ্যায় তার আসল নাম তুমি জানো, তুমি এই সময়ের একটা উল্লেখযোগ্য সাহিত্য সমালোচক, তোমাকে আর নতুন করে কি বলবো। মানিক বন্দ্যোপাধ্যায় তার ওই সার্টিফিকেট নেমটা চেঞ্জ করে তার প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের নামটা চেঞ্জ করে ডাক নামে লিখতে শুরু করলো। আমিও আমার সার্টিফিকেট নামটা চেঞ্জ করে আমরা ডাক নামে লিখতে শুরু করলাম। ও তাহলে প্লিজ একটু সার্টিফিকেট নামটা বলুন। আমার সার্টিফিকেট নাম চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আচ্ছা, চন্দ্রশেখর থেকে আপনি সাধন চট্টোপাধ্যায় হলেন। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব, মানিক বন্দ্যোপাধ্যায়ের সূত্রে আপনাকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনাকে প্ররোচিত করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 60-এর দশকের মাঝামাঝি। 3 নম্বর হচ্ছে বামপন্থী আন্দোলন। 4 নম্বর হচ্ছে খাদ্য আন্দোলন, এবং 5 নম্বর অগ্নিদগ্ধ। এই সবকটাকে আমরা একই বৃত্তে রাখতে পারি, এবং বৃত্তটা কি বলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু আপনার ওই যে রাজনৈতিক একটা দর্শন আরো পরিষ্কার করলে, যেটা আমি বলতে চাইছি, যার প্রকাশ মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখায় আছে, এবং তার থেকে বড় কথা অগ্নিদগ্ধে আছে। আপনার অগ্নিদগ্ধে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা ভুলে গেলাম, এবং এটা আমার যদ্দূর মনে হচ্ছে চতুষ্কোণে প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে বোধহয় ধারাবাহিক প্রকাশিত হয়েছিল, তারপরে বই আকারে হয়। আপনার পরবর্তীকালের যে লেখাপত্র আমরা পড়েছি যেটুকু, সেখানে কিন্তু আপনার রাজনৈতিক দর্শন প্রকট হয়নি কোন লেখায় সেইভাবে প্রকট। আমি বলছি যে যেমন অগ্নিদগ্ধে বিষয় হয়ে এসছে, আপনার কি মনে হয়নি তারপরে প্রায় ধরুন 50 বছর 55 বছর ধরে, আমি 1970-এ বই আকারে বেরিয়েছিল, ঠিক 50 বছর পূর্তি আপনার লেখক জীবনের বটে, তার মধ্যে আপনার মনে হয়নি যে ওই খাদ্য আন্দোলন ছাড়া এমন কিছু ঘটেনি যাকে আপনি একজন লেখক হিসেবে লেখার বিষয় করে তুলবেন? হ্যাঁ,
আমার এটা ওই যে বললাম এই ফেজটা মানিক বন্দ্যোপাধ্যায়কে তাকে প্রেমের পড়ে যাওয়া, তাকে অনুসরণ করা, এই পর্বটা আমার বেশি দিন থাকেনি এই জন্য যে তখন আমি যাদের সঙ্গে মেলামেশা করতাম তাদের একজন ছিল সুকান্ত ভট্টাচার্যের ছোট ভাই। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে যদি তোমার লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের মতোই মনে হয় তাহলে আমি কেন তোমার লেখা পড়বো, আমি তো মানিক বন্দ্যোপাধ্যায় লেখাই পড়বো, একজনই দরকার, দুজনের কেন দরকার। এই কথাটা আমার হৃদয়কে ভীষণ স্পর্শ করেছিল। এবং আমি তখন আমার তো অভিজ্ঞতা ছিল না, আমি তখন বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্য পাঠ শুরু করলাম, যাতে আমার নিজস্ব একটি ছাপ, নিজস্ব একটা চরিত্র, নিজস্ব ভাবনা চিন্তার মধ্যে স্টাইল সাহিত্যের মধ্যে গড়ে ওঠে। আর একটা কথা বলি, আমি কোনো কালেই কিন্তু রাজনৈতিক বলতে যেটা দলীয় ভাবনা চিন্তায়, সেটাই কোনো সময় আমার বারবার মনে হয়েছে যে একটা মানুষ, একটা দেশ, একটা যাকে বলে কি বলবো সময়, এটা অনেক বড়, যাকে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের মতবাদ দিয়ে ধরা যায় না। এই বোধটা আমার সত্যরই এসে গেছিল। আমি তখন সত্যরই এসে গেছিল। ফলে আমি কোনো কালেই আমি সব দলের কাছাকাছি তাদের বক্তব্য জানতাম, কিন্তু কোনো দলের কাছে আমি ঘিসতাম না। এই হচ্ছে আমার, এবং আমি নিজেকে খুঁড়তে আমার দর্শনকে ভাঙতে গেছি। যার ফলে অগ্নিদগ্ধ যখন লিখি তখন মনে হয়েছিল এই যে অত্যাচার, এই যে খাদ্য, এই যে মানুষের হাহাকার, এইগুলো জানিয়ে দেয়াটাই বুঝি সাহিত্যের কাজ। পরে আমার এটা ভাঙে যে না, এটুকু এই স্তরটুকুই সাহিত্যের কাজ নয়, মানুষকে জানা, মানুষের মধ্যে যে তার আরেকটি মানুষ আছে তাকে বোঝা, তার সাইকোলজি, তার মিথ, একটা দেশের মাটির শিকড় যদি না আমি জানতে পারি তাহলে কিন্তু লেখাকে তোলা যায় না। কারণ বিশ্ব সাহিত্য পড়ে দেখলাম যে তারা শিকড়কে তুলে এনেছে। এই আমার কিন্তু ভিন্ন পথে হাঁটা। এবং সেক্ষেত্রেও কিন্তু পাঠক সাধন চট্টোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই বদলের ক্ষেত্রে। কারণ আপনি বললেন যে বিশ্ব সাহিত্য, তারপরে যখন আপনি পড়তে এসে বুঝলেন যে ওই মানে আপনার রাজনৈতিক বয়ান, আমি বলছি সাহিত্যের ক্ষেত্রে, ব্যক্তি জীবনের কথা বলছি না, আপনার যে রাজনৈতিক বয়ানটা লেখার ক্ষেত্রে বদলে গেল, সেক্ষেত্রে বিশ্ব সাহিত্যের একটা প্রভাব আছে। বিশ্ব সাহিত্যের যে প্রভাব আছে, বিশেষ করে এইখানে আমি একটা কথা আমি একটু জেনে নিই, যেটা পরে হয়তো জিজ্ঞেস করব। আপনার লেখা এই যে প্রথম শুরুতে বললেন যে 70-এই প্রায় আপনার মোহভঙ্গ হয়ে গেল, আমি বলছি যে লেখার বয়ান নিয়ে, আমি অন্য কোনো মানে রাজনৈতিক মতাদর্শনীয় মোহভঙ্গের কথা আমি বলছি না। তো সেইটা, এবং আজ পর্যন্ত সাধনদার যারা লেখার সঙ্গে যাদের পরিচয় আছে তারা জানেন যে প্রতি মুহূর্তে তিনি কিভাবে বদলে গেছেন। আমি ভেঙেছেন শব্দটা বলবো না, বদলে গেছেন, এবং এটারই নাম বোধহয় এক্সপেরিমেন্ট। আমরা ইংরেজি শব্দটা এখানে বেশি ব্যবহার করছি পরীক্ষা নিরীক্ষার থেকে, এক্সপেরিমেন্ট শব্দটা দিলে বোধহয় ব্যঞ্জনাটা বেশি ধরা যাবে, যে ব্যঞ্জনাটা আপনি আপনার অজস্র প্রবন্ধে টেক্সট শব্দ দিয়ে ধরতে চান। আপনি টেক্সট শব্দের ব্যবহার, আখ্যান আপনি, আমরা যেটাকে সাধারণভাবে যখন অন্যান্য লেখায় যা আমাদের যে গড় ধারণা, যেটাকে আমরা কাহিনী বলি, সেইটা আপনি আপনার প্রাবন্ধিক এবং চিন্তক, সাহিত্য চিন্তক হিসেবে আপনি এইটা একটু বারবার বহু লেখায় লিখেছেন। আমরা জানি যে কাহিনী এবং আখ্যান আপনার মতে একই জিনিস নয়, এবং ইত্যাদি ইত্যাদি। এটা আমি আপনার মুখ থেকে শুনি। এটাকে আপনি কিভাবে আলাদা করতে চাইছেন এবং কেনই বা করছেন? করতে চাচ্ছি এই জন্য যে আমি বিজ্ঞান নিয়ে পড়েছি। বিজ্ঞান মানে এই নয় যে কি ফর্মুলা মুখস্থ, কি বিজ্ঞান আমাকে জীবনযাপন এবং লেখার মধ্যে কয়েকটা জিনিস শিখিয়ে দিয়েছিল। এক, পরিমিতি বোধ। আমার মনে হয় যে বাংলা সাহিত্য অতি কথনে কীর্ণ থাকে ম্যাক্সিমাম লেখায়। আমার মধ্যে একটা পরিমিতি বোধ, প্রতি মুহূর্তে কে যেন আমাকে থামিয়ে দেয়। আর একটা হচ্ছে একটা বিশ্লেষণ, কেন আমাকে খুব এই আবেগই বলি আর যাই বলি, ইতিহাসই বলি, এই কেন,
এই বিশ্লেষণ এবং পরিমিতি বোধ এই হচ্ছে আমার সাহিত্য। আর তাছাড়া আমি একটা জিনিস মনে করি যে ওই যে বলে না, গান একার নয়, শ্রোতা এবং গায়ক মিলেই কিন্তু গানটা গড়ে ওঠে। এখন ধরো আমি একটা বললাম যে আমি একটা অগ্নিদগ্ধ উপন্যাস ধরে যদি বলি, অগ্নিদগ্ধ যখন লিখেছিলাম 1970 সালে, তখন কিছু পাঠক পড়েছিল। ও বইটা তো আজকের পাঠকও পড়বে, পড়ার পরে তাদের এই যে তাদের ভিতরে যে ডিসকোর্স তৈরি হবে, এই ডিসকোর্সের মধ্য দিয়ে অগ্নিদগ্ধকে কিন্তু তারা একটা অন্য ভাষ্য তৈরি করবে। এই ভাষ্য আমি যে ভাষ্য ভেবে করেছিলাম আর পাঠক যে ভাষ্য, এই দুটো মিলেই কিন্তু অগ্নিদগ্ধ তৈরি হয়। ফলে আমি বিশ্বাস করি যে এই এই ভাষ্য বা এই টেক্সট যদি রচনা না করি, আমি যদি কাহিনী একটা লিখি, সে কাহিনী হয়তো জনপ্রিয়তা পেতে পারে, কিন্তু তা দিয়ে কোনো ডিসকোর্স ভবিষ্যতে তৈরি হয় না। ফলে সে দুয়ের মিলে যে উপন্যাস, সেইটাকেই আমি উপন্যাস মনে করি। আমি তার জন্য বারবার ডিসকোর্সের কথা বলি, বারবার টেক্সটের কথা বলি, কারণ টেক্সট সবকিছু ধারণ করতে পারে, যা সময়কে, ইতিহাস থেকে শুরু করে যে কোনো পাঠক তিনি 50 বছর পরে এলেও আমার টেক্সটটাকে যখন বিচার করবেন, সে বিচার করার পরে তার ভেতরে যে ভাষ্যটা গড়ে উঠবে, আর আমি যেটা চেয়েছিলাম, এই দুটো ভাষ্য মিলেই কিন্তু আমার নতুন অগ্নিদগ্ধ, অর্থাৎ আমার উপন্যাস নতুন ভাবে জন্মাতে থাকবে। যদি না হয় তাহলে যেমন রমলা তো খুব পরিচিত উপন্যাস, খুব জনপ্রিয় উপন্যাস ছিল, মনীন্দ্রলাল বসু, আজ তো সেই কেউ রমলা নিয়ে কথা বলেন। চিতা বন্যিমান, ফাল্গুনী মুখোপাধ্যায় খুব জনপ্রিয় ছিল, আজ কথা বলে না। এমনকি সাহেব বিবি গোলাম যে জনপ্রিয়, তার কারণ তারা একটা কাহিনী, তারা প্লট ভেঙে ভেঙে একটা অদ্ভুত কাহিনী, সে কাহিনীর টান আছে, আকর্ষণ আছে, নাটকীয়তা আছে, সবই আছে, কিন্তু তিনি টেক্সট রচনা করেননি বলেই তার বারবার যে ডিসকোর্সের মধ্যে যে নতুন নতুন ভাষ্য পাঠকদের উঠে আসে। তার ফলে আমি সবসময় টেক্সটের কথাই বলি, যে টেক্সট রচনা, নট কাহিনী। এই হচ্ছে আমার কিন্তু আপনি তো কাহিনীকে অস্বীকার করছেন না, টেক্সটের মধ্যেই আপনার কথা মতো কাহিনী থাকছে। ঠিক ঠিক ঠিক, কারণ পাঠক, আমার কথা হচ্ছে যে পাঠককে তো প্রাথমিকভাবে পড়তে হবে, পাঠক কিন্তু একটা কাহিনী পড়েই, তারপরে তার বিশ্লেষণ, তার সময়, তার বিশ্লেষণ সবকিছু আসে। প্রথমে তার কাহিনীটুকু পড়তে হবে। খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, যে আমরা সাধারণভাবে যারা একটু এই এক্সপেরিমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে বলতে গিয়ে বলি যে কাহিনী না থাকায় ইত্যাদি কথাগুলো বলি, এবং সেটা কিন্তু আপনার লেখার মধ্যে ঠিক মজার ব্যাপার, কাহিনীও থাকছে আবার না কাহিনীও থাকছে। কাহিনী এবং না কাহিনীর যে একটা টেক্সট, আপনার কথা মতো আমি বলি টেক্সট, এখানে আরেকটা জিনিস আপনি সাধনদা বললেন যে আপনি আপনার এই সংস্কৃতি, আপনার বিজ্ঞান চর্চা আপনাকে পরিমিতি বোধ দিয়েছে। এখানে খুব উল্লেখযোগ্য, যারা শুনছেন তারা দেখবেন, মনে রাখবেন যে সাধনদার প্রথম লেখার ব্যাপারটা মাথায় এলো কিন্তু বিমল মিত্রের লেখা পড়ে, বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম পড়ে, সাহেব বিবি গোলামের কথাও বললাম। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি সেই আয়তনের কথা আমরা জানি। আমি যেটা দেখাতে চাই, বলতে চাইছি, সাধনদার একটিও কোনো উপন্যাস এখনো পর্যন্ত নেই, অন্তত আমার চোখে পড়েনি, যেটাকে আমরা থান ইট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি যেভাবে শব্দগুলো বলা হয় আর কি, আয়তনের কথা মাথায় রেখে, এবং যে সাধনদার যখন 3-4টে উপন্যাসের একটা সংকলন হচ্ছে, সেই সংকলনটাও মোটামুটি আমরা 1 ইঞ্চির স্পাইনের মধ্যে আটকে রাখতে পারছি। এইখানে সাধনদার প্রতি আমার একটা প্রশ্ন, একটা ইদানিং বলবো না, এটা প্রায় 3 দশক ধরে একটা চর্চা দেখা যাচ্ছে যে সাহিত্যের মধ্যে, মানে গবেষণা বলতে চাইছি আমি একেবারে ঐতিহাসিক গবেষণা, বিদ্যায়তনিক গবেষণায় ওই চর্চার জায়গাটা বেশি করে আসছে। এইটাকে আপনি কি চোখে দেখবেন? এবং পাশাপাশি এটাও আমি উল্লেখ করেই
যারা পুরস্কার ইত্যাদি পাচ্ছেন, যেসব বইকে বেছে নেওয়া হচ্ছে, আমি আবারও বলছি, অধিকাংশ ক্ষেত্রে পুরস্কৃত বইয়ের তালিকা যদি আমি দেখি, তালিকা বলতে আমি ফিকশনের কথা বলছি, আমি প্রবন্ধের কথা বলছি না, সেখানে সেই বিদ্যায়তনিক ইতিহাস চর্চা, গবেষণা প্রাধান্য পাচ্ছে। এই ব্যাপারটাকে আপনি কি চোখে দেখেন? প্রাধান্য পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানে নাম বলছি না, সে আপনিও জানেন পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। না, আমার কথাটা হচ্ছে যে একজন লেখক তিনি যখন লিখছেন, তার চরিত্ররা, তার ইতিহাসের চরিত্র হতে পারে বা সমসাময়িক চরিত্র হতে পারে, তাহলে একটা চরিত্র তো একটা টাইম স্পেসের মধ্যে থাকবে। তো সেই টাইম স্পেসে, একটা টাইম স্পেসে রাষ্ট্র, টাইম স্পেসের অর্থনীতি, টাইম স্পেসের পোশাক, খাদ্য ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যাপারটা তো তাকে নিয়েই তো চরিত্র। তো আমাকে সেগুলো যদি জানতে হয়, তো আমাকে তো কিছু মানে রস সাহিত্য বাদ দিয়ে জ্ঞান শাখার অন্যান্য কিছু তো পড়াশোনা করতে হবে। পড়াশোনা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, তাছাড়া আমার আপত্তির কোনো জায়গাই নেই, পড়াশোনা নিয়ে বলছি না। হ্যাঁ, কিন্তু কোনো কোনো লেখায়, সেটা একটা দুটো হলে বলতাম না, প্রচুর লেখায়, আপনিও জানেন পাঠক হিসেবে, প্রচুর লেখায়, ফিকশনের কথা বলছি, উপন্যাসের কথা বলছি, সেখানে আঞ্চলিক ইতিহাস চর্চাটা প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ। আমি কি বোঝাতে পারছি? সেই ব্যাপারটাকে আপনি কি চোখে দেখছেন? আপনি কি চোখে দেখছেন? এর না, কথাটা হচ্ছে যে এর দুটো সত্য আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি সাহিত্য কোনোদিন আঞ্চলিক হতে পারে না। এই আঞ্চলিক থেকে কে বেশ করে তারাশঙ্কর বাবু তো আঞ্চলিক, আমি তথাকথিত অঞ্চলকে নিয়ে লিখেছে। একজন লেখক তো অঞ্চলকে নিয়ে লিখবেন, কিন্তু তার মানে সেই তার এটা সেই লেখাটা আস্তে 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 একটা বিশ্ব সত্যের দিকে যাবে, একটা মানব সত্যের দিকে যাবে। যদি না যে এখন শুধু একটা আঞ্চলিক জায়গায় আবদ্ধ থাকে, শুধু যদি একটা বিশেষ ক্লাস, বিশেষ গোষ্ঠী ইত্যাদির মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আমার মনে হয় যে সাহিত্য সাম্প্রতিক রাজনীতি, সাম্প্রতিক ভাবনা চিন্তাকে অনুসরণ করছে, তাকে ছাড়াতে পারছে না। সাহিত্যের কাজ সাংবাদিকতা নয়, সাহিত্য ওটা সাংবাদিক করবেন, সাহিত্য এই বর্তমানটাকে ছাড়িয়ে যাবেন। ওইটা যেখানে থাকে না, তখনই মনে হয় যে কোথায় যেন একটু আমরা আটকে যাচ্ছি, কোথায় যেন খর্ব হচ্ছে আমাদের বিশ্ব ব্যাপারটা খর্ব হয়ে যাচ্ছে। আমি জানি না আমি ঠিক তোমাকে বোঝাতে পারলাম। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। অর্থাৎ আপনি আপনার উপন্যাসের মধ্যে, আপনার টেক্সটের মধ্যে, আমি আপনার টেক্সট হ্যাঁ, বলছি, আখ্যানের মধ্যে হ্যাঁ, আপনি সেটা গবেষণা, আপনার আপনার অনুশীলনের মধ্যে থাকতে পারে, কিন্তু হ্যাঁ, চর্চার ক্ষেত্রে, লেখার চর্চায় থাকতে পারে, কিন্তু আপনার টেক্সটে যেন তা সেটা বাহুল্য না হয়। এটাই হচ্ছে আপনার মত। একদম আসলে এটা একদম জানতে সেই চাইছিলাম। হ্যাঁ, এটা জানতে চাইছিলাম এই কারণে, আসলে আপনার মতো একজন মানুষ, এবং যিনি, যারা আপনার লেখালেখি করছেন এই সময়, প্রায় 50 বছরের বেশি দিন ধরে যারা লেখালেখি করছেন, তাদের মধ্যেও সম্ভবত বয়োজ্যেষ্ঠ, মানে আপনার সমসাময়িক খুব একটা কেউ, যারা যারা লিখছেন, আমরা 70-এর দশক বলে যারা বলি, তার প্রত্যেকে আপনার 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 থেকে মানে ছোট, হ্যাঁ, বয়সের দিক থেকে ছোট, আমার প্রত্যেকে। বছর 5 বছর 7 বছর, পাঁচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ দাও বোধহয় ছোট, 1 বছর, 1 বছর এক অভিজিৎ। বছর। হ্যাঁ, অভিজিৎ দার আপনি বোধহয় কাছাকাছি সব। তাই আপনার কাছ থেকে এইটা জানা খুব দরকার ছিল আমাদের সকলে। ঠিক আছে। ওখানে বোধহয় দিন ঠিক আছে না?
একবারে কেটে যায়। ওখানে তোমার এখানে না, যন্ত্র কোনো একেবারে ডিস্টার্ব করে। হ্যাঁ হ্যালো, আমার শোনা যাচ্ছে? হুম এই হ্যাঁ বন্ধ হয়ে গেছে। সাধনদা, মানে খুব সাধনদা খুব দুঃখিত, মানে আমাদের এই অনলাইনের এই সমস্যা আর কি। আমরা আড্ডা দিতে দিতে জীবনে যেমন আমাদের আপস হ্যাঁ অ্যান্ড ডাউনস থাকে, আর এই অনলাইন প্রোগ্রামে আপস অ্যান্ড ডাউনস থাকবে। যাই হোক, আমার ব্রডব্যান্ডে চলে গেছে, আমি মোবাইল ডেটাতে করছি, আবার আশা করছি এখনই জয়েন করে যেতে পারবো ঠিক মতো। হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ আপনি তারাশঙ্করের প্রসঙ্গ এনেছিলেন এবং সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে তারাশঙ্কর বিশেষ একটি অঞ্চলকে নিয়ে লিখেছিলেন এবং তার লেখা এখনো পড়া হচ্ছে। আসলে তিনি বিশেষ অঞ্চলকে নিলেও বিশেষ সময়ে তার লেখা সেটা বিশেষ অঞ্চল আটকে নেই, তার লেখাটা থাকেনি। ঠিক, এইখানে আমি একটা কথার মতো কথা বলবো যে আপনি এই সময়ের বিশেষ অঞ্চল থাকেনি, কারণ হচ্ছে বিশেষ সময়ও আটকে থাকেনি, তাই আমরা এখনো পড়ছি। আপনি একটা কথা বিভিন্ন সময় বলেছেন, মানে বিভিন্ন প্রবন্ধে ইত্যাদি বলেছেন, স্তব্ধ সময়ের কথা বলেছেন। নিশ্চয়ই এইটা একটু ব্যাখ্যা করুন, যে আপনি লেখার মধ্যে আসলে স্তব্ধ সময়কে ধরতে চান। ব্যাপারটা হচ্ছে, এটা যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে সময় বলতে আমাদের ধারণা যে ঘড়ি যেভাবে চলে সেটা হচ্ছে সময়। না, আমি তা মনে করি না। এটা হচ্ছে আমাদের সংসারে কাজকর্ম করবার জন্য, সমাজ চলবার জন্য আমরা একটা আর্টিফিশিয়াল সময় তৈরি করে নিয়েছি। কিন্তু এই আচ্ছা, এটা তৈরি করে নিয়েছি, টাইমটা নয়। টাইম এবং স্পেস, সূর্যের থেকে যে রশ্মি এগোচ্ছে, সে স্পেস তৈরি করছে। আমরা বলি না বিশ্ব ব্রহ্মাণ্ডটা এক্সপ্যান্ড করছে, স্পেস বড় হচ্ছে। এই যে স্পেস বড় হয়েছে, অর্থাৎ আমাদের ওই বিগ ব্যাং থেকে একেবারে ব্ল্যাক হোল পর্যন্ত যাওয়ার যে পথ, যে যে টাইমটা তৈরি হয়ে আছে, এই টাইমটা একটা স্তব্ধ টাইম। আমাদের আমাদের ওই যে স্তব্ধ টাইমের মধ্যে যে জীবনের যে মহত্ব, যে জীবন, এই জীবন শুধু আমি মানুষের কথা বলছি না, একেবারে লাইফ, প্রকৃতি, যেখান থেকে আমাদের জীব জন্মগ্রহণ করলো, সেই জীব আজকের আমরা মানুষে রূপান্তরিত হয়ে এসছি। এর যে যে স্তব্ধ সময়টা, তারা তো ঘড়ির সময় চলে না, একটা গাছ ঘড়ির সময় চলে না। একটা গাছ কত বাড়লো আমরা তা গুণে তৈরি করছি। আমি এই সময়টার বাইরের যে সময়টা, যে সময়টাকে আমরা বিগ ব্যাং থেকে ব্ল্যাক হোল একটা এক্সপ্যান্ড করে যাচ্ছে, ওইটাকে বলছি আমি আমার স্তব্ধ সময়। এই স্তব্ধ সময়ের মধ্যে যে জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিস, জীবন কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায়, এইটা যখন আমার সাহিত্যে আসে, যতটা সম্ভব, খুব বিপুল ব্যাপার, এইটাকে আমাদের সাহিত্যের মধ্যে আনার চেষ্টা করা, এটাই আমার মনে হয় যে এটা হচ্ছে আলটিমেট গোল। একটা শিল্পী কোনোদিনই তার ওই পূর্ণতায় পৌঁছতে পারে না। তার এই যে পূর্ণতায়, এটা ভারতীয় দর্শনও আছে। আমরা বলে থাকি যে ফুল ফুটে চলেছে, একটা
প্রকাশ পেয়ে চলেছে, প্রকাশিত নয়। আমি লেখক হইনি, আমি লেখক আচ্ছা আচ্ছা, হয়ে চলেছি, হয়ে চলেছি। এটা এটা চলমান প্রক্রিয়া, এটা একটা একজন লেখকের চলমান একটা প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া, মানে আমৃত্যু। তার তো একটা, যেহেতু তার বায়োলজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেই তার জন্য সে একটা নির্দিষ্ট সময় পর তিনি চলে যান এখান থেকে, কিন্তু তার সাহিত্যের, সেই সাহিত্য কিন্তু ক্রমবিকশিত হয়। আজ রবীন্দ্রনাথ যে জায়গায় তিনি চলে গেছে 41 এর পর, আজকে 2020-তে রবীন্দ্র সাহিত্য এক জায়গায় দাঁড়িয়ে নেই, ক্রমশ বিকশিত হচ্ছে। এটাকেই আমি বলছি ঠিক, স্তব্ধের সময়টা। এবং সেই বিকশিত হওয়াটা অবশ্যই পাঠকদের হাত ধরেও বটে। প্রথমেই এই কথা বলছি আমি, যে গানটা শুধু গায়কের নয়, ঠিক গানটা হচ্ছে ঠিক ঠিক, পাঠকের, প্রজন্মগতভাবে পাঠকের। আজকের যে পাঠক, তার কিন্তু চেতনা আর 50 বছর আগের পাঠক, তার চেতনা এক নয়, চেতনারও বিবর্তন ঘটছে। এই এতগুলো ফ্যাক্টর জড়িয়ে যে ডিসকোর্স গড়ে ওঠে, এটাকেই আমি গুরুত্ব দিতে চাই। আপনি একটু আগে বলেছিলেন যে আপনার লেখার মধ্যে যে আপনার বিজ্ঞান, প্রথমেই বলেছিলেন যে আপনার বিজ্ঞানী হওয়ার ইচ্ছে ছিল। এই কারণে আপনার লেখার মধ্যে একটা বিশেষ রকম বিজ্ঞান চেতনা, বিজ্ঞান মনস্কতা, যেমন আপনার লেখায় একটা কি আরবানিটি আছে, ঠিক একইভাবে যখন আপনি গ্রামের গল্প লিখছেন তখনও তার মধ্যে একটা আরবানিটি আছে, ঠিক একইভাবে বিজ্ঞান চেতনা। কিন্তু সাধনদা, আপনি সরাসরি গল্পের মধ্যে করেছেন, অনেক গল্প আপনি লিখেছেন বিজ্ঞানকে বিষয় করে। আপনি কোনো উপন্যাসে বিজ্ঞানকে বিষয় করেননি তো? করেছেন কি? বিজ্ঞানকে বিষয় করেছি, সেটা হচ্ছে এখন তো পরিবেশ সায়েন্স একটা হ্যাঁ, বিজ্ঞানের পরিবেশ একটা সায়েন্স, ঠিক ঠিক ঠিক, এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্টাল সায়েন্স যখন এত গুরুত্ব পায়নি, আজ থেকে প্রায় 30-40 বছর আগে থেকে, এটা আমাকে খুব আকর্ষণ। ঠিক 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 আমি ঠিক ঠিক। থেকে বৃত্তে, জলতিমি, হ্যাঁ, আমরা আমরা তারপরে সেইগুলো আসবো, সেইগুলো আমরা আসবো, বিশেষ করে আমরা মানে কি বলবো, শেষ রাতের শেয়াল আছে, তারপরে জলতিমির আছে, আরো আরো আছে অনেকগুলো লেখা। আমি একটু স্টুডিওতে বলবো, একটু আমরা যদি কভারটা দেখাতে পারি, একটু স্ক্রিনটা শেয়ার করার জন্য। হ্যাঁ, আমরা কয়েকটা স্ক্রিন শেয়ার করে নিই। তার আগে আমরা এইটা দেখাতে দেখাতে বলি, এই এই স্ক্রিনটাতে আমরা থাকি। হ্যাঁ, তার আগে সাধারণত আমি একটু যাব, এই এটা বোধহয় আমাদের স্ক্রিনে নেই, আমি একটু দেখে নিই। মনে হচ্ছে কভারটা এখানে না, নেই, আমাদের নেই। যাই হোক, আপনার একটা উপন্যাস ছিল, খুব ছোট্ট উপন্যাস। উপন্যাসটির নাম হচ্ছে গহীন গান। এটা 1978 সালে প্রকাশিত হয়। খুব সম্ভবত অগ্নিদগ্ধের পরে এই উপন্যাস, মাঝখানে কোনো উপন্যাস লেখেননি। এবং এই উপন্যাসটা অনেক বছর আগে আগে আমি পড়তে গিয়ে দেখেছিলাম, এই উপন্যাসে আপনি যে সুন্দরবন অঞ্চল যেভাবে উঠে আসছে, সেখানকার সেই যে ওখানকার মানুষরাও যে যারা মাছ ধরতে যায়, তারাও যে কিভাবে শিকার হচ্ছে, মানে শিকার করতে গিয়ে নিজেরাও শিকার হয়ে যাচ্ছে, আড়তদার ইত্যাদি ইত্যাদি, বোধহয় ঠকিদার নাকি, আমি শব্দটা ভুলে যাচ্ছি ওদের। হ্যাঁ, ঠকিদার, হ্যাঁ। আপনি এই সুন্দরবনের এই জীবনটাকে আপনি কি করে জানলেন? আপনি কি ওখানে, আপনার তো কর্মসূত্রে যাওয়ার প্রশ্নই নেই, আপনি তো কর্মসূত্রে এক জায়গায় ছিলেন। এই জীবনটাকে আপনি যেভাবে তুলে ধরেছেন, এই এই তাদের এই এত ডিটেলিং, এবং তার মধ্যে আমরা আগেই বলেছিলাম যে আপনার লেখায় রাজনীতি বিষয় হয়নি, কিন্তু গহীন গাঙে কিন্তু সাংঘাতিক রাজনীতি এসেছে, গ্রামীণ রাজনীতি, বাদাঞ্চলের রাজনীতি, এগুলো এসেছে। এইগুলো আপনি আপনি কি করে জানলেন? ওই যে বললাম, যে যখন আমাকে বলা হলো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতোই যদি লেখেন বা লেখো, তাহলে আমরা দুটো লোক কেন চাই। তখন আমি বিশ্ব সাহিত্য পড়তে পড়তে আমার মনে হলো যে আমি যে মাটিতে জন্মেছি, যে দেশে জন্মেছি, সেই দেশের মানুষকে না জেনে লেখা যায় না, তার শিকড়টা জানা দরকার। আমি তখন কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা, তখন তো দক্ষিণ 24 পরগনা হয়নি, 24 পরগনা। হ্যাঁ, আমি মানে কিভাবে একেবারে যাকে বলে অতি সাধারণ মানুষ হয়ে আমি ঘুরেছি, কষ্ট করেছি, সেটা যদি কোনোদিন বলার সুযোগ থাকে তাই বলবো। সেই সেটা কি শুধু দেশ দেখার জন্য? না না, আমার ওই যে বললাম
যে আমি কথাটা হচ্ছে যে রাষ্ট্র অত্যাচার করে সেইটা জানাবাই সাহিত্য কাজ নয়। সাহিত্য যে মানুষ আর দেশের মানুষ, তার শিকড়টা আমার খোঁজা দরকার। এই শিকড় খোঁজার জন্য আমি করি, এই বেরিয়ে পড়ি। এতে এক এক সময় লাইফ রিস্কও হয়েছে আমার, এমনও হয়েছে যে জঙ্গলে থাকি সেই জঙ্গল আমি বাঘের পেটে গেলেও আমার অসুবিধা মানে সম্ভাবনা ছিল। এই করতে গিয়ে এখানে একটা সুবিধা হলো, নাগপাশ বলে আমি আমার একটা গল্প, হ্যাঁ নাগপাশ, 75-এ হ্যাঁ 75-এ যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার হলো, আমি তখন আমার এক বন্ধুর সাহায্যে সাধারণ মানে শ্রমজীবী মানুষ হিসেবে আমি দক্ষিণ 24 পরগনার ওই গ্রামটার নাম কুমিরমারি বলে একদম জঙ্গলের সঙ্গে একটি গ্রাম, এই গ্রামে মাসের পর মাস বাস করেছি, মাসের পর মাস বাস করেছি। তখন ছিল একটা অসুবিধা, তখন আজকাল নকশাল আন্দোলন চলছে, অনেক গ্রাম তখন ভাবে এরা বুঝি সেই সমস্ত অ্যাক্টিভিস্ট, এই একটা ভয় ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি এক আত্মীয়র বাড়িতে দীর্ঘদিন ছিলাম। স্কুলের আমার ছুটির পর ছুটি শেষ হয়ে যেত, কখনো কুচবিহারে, কখনো জলপাইগুড়ির জঙ্গলে। এই করতে করতে সুন্দরবন এই অঞ্চলেও আমি গেছি এবং তাদের নিয়ে খাড়ির মধ্যে গেছি, তাই জীবনকে দেখেছি। তারপরে সেই গল্পটা যখন রাজেন তরফদার ছবি করে, রাজেনবাবু আমাকে নিয়ে গেছে। এইখানে একটু বলা দরকার, নাগপাশ যে গল্প সাধনদার, সেটা রাজেন তরফদার সিনেমা করেছিলেন এবং খুব বিখ্যাত সিনেমা। সেই সেই রাজেন তরফদারের কথা বলছেন রাজেন বাবু বলতে। হ্যাঁ হ্যাঁ, তো করেছিলেন। আমি সেইখানে গিয়ে একটা গ্রাম দেখতে পাই, যে গ্রামের এমন কোনো বাড়িতে একদম এমন কোনো বাড়ি নেই যেখানে একজন দুজন নারী, বিধবা নারী নেই যাদের যারা বাঘের পেতে চায়। ওটার নামই হয়ে গেছে বিধবা পল্লী। বিধবা পল্লী, বিধবা পল্লী, একদম বিধবা পল্লী। এইটা আমি দিনের পর দিন, উনি আমাকে নিয়ে গেছেন শুটিং, 18 দিন ধরে শুটিং করছেন, আমি 18 দিন ধরে ওখানে না গিয়ে ওইখানেই আমি যেতাম, ওইখানেই ওদের সঙ্গে কথা বলতাম। এবং এই করতে করতে আমি দেখলাম যে শুধু শুধু তারা মাছ ধরছে, ক্ষতিদারদের শোষিত হচ্ছে, এটা বড় কথা, এটা তো আছে। অর্থাৎ আমার বাস্তবতার স্তর তখন অনেক বহু মাল্টি। দেখলাম এর একটা কথা, মিথের উপর বিশ্বাস করে। মিথ, জীবনে মিথের প্রভাব কি, মিথ কাকে বলে, এই মিথ কিভাবে উঠে আসে। হ্যাঁ, এই মানুষ হিসেবে মিথ, বাঘ, তাদের মূল্যবোধ, সমস্ত কিছু মিলে আমি ঠিক করলাম যে আমি একটা উপন্যাস লিখবো, গহীন গাং উপন্যাস। আচ্ছা আচ্ছা, মানে গহীন গাং লেখার আগেই আপনার নাগপাশ বেরিয়েছে। গহীন গাং এর আগে আমার নাগপাশ শুটিং হয়েছে, শুটিংটা হয়েছে। মানে নাগপাশের শুটিং সূত্রে যে আপনি আরো গভীর ভাবে দেখলেন, তার আগে তো আপনি ছিলেনই। তার ফল হচ্ছে, তার ফল গহীন গাং। এবং গহীন গাঙে আমরা দেখবো, যারা আমরা পড়েছি জানি যে এখান থেকেই সাধনদার লেখার আখ্যানের মধ্যে যে বহুমাত্রিকতা, সেই বহু যে নানানটা, সেটা কিন্তু এখান থেকে মূলত শুরু হলো। আমরা এবার চলে আসি সাধনদা, এই স্ক্রিনে আমরা দুটো উপন্যাসের কভার দেখাচ্ছি। আগেরটা হ্যাঁ, বুলবুলিতে ধান খেয়েছে, এটা নিয়ে আগে বলি। বুলবুলিতে ধান খেয়েছে খুব সম্ভবত 12 সালে, 2012 সালে প্রকাশিত, 2012 সালে প্রকাশিত হয়েছে। এখানে 2012 সালে মানে ততদিনে বিশ্বায়ন হয়ে গেছে এবং পালা পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এই কাণ্ডগুলো হয়ে গেছে। এখানে আমরা জানি বুলবুলিতে ধান খেয়েছে আমাদের সেই ছোড়া বর্গী এলো দেশে। এখানে বুলবুলি কারা, কাদের আপনি বুলবুলি বলে ইঙ্গিত করেছেন, কারা ধান খেয়ে নিচ্ছে সমাজের? সেটা হচ্ছে কলোনিয়াল শক্তি, ঔপনিবেশিক শক্তি। আমার বারবার মনে হয়েছে এই উপনিবেশ যারা করে শক্তিটা, এরা বারে বারে নানা রূপে এক একটি বুলবুলি হয়ে এসছে। যেমন সেই কলোনিয়াল শক্তি একসময় আমাদের কৃষকদের নীল চাষ করিয়েছিল, নীল চাষ করেছে। এই কলোনিয়াল শক্তি একটা সময়ে আমাদের যে জাতীয়তাবাদী চেতনা, সুভাষ বোসের যে আইএনএ সোলজার, তাদেরকে গোপনে এনে হত্যা করেছে। এই কলোনিয়াল শক্তি কিন্তু আজকে
বিদেশি এনজিওর নামে আজও আমার দেশের বিভিন্ন জায়গায় আমার সমাজে তারা শক্তি সঞ্চয় করছে এই বুলবুলিরা। আমি বলতে পারো যে এটা কি পোস্ট কলোনিয়াল ভাবনা, কিন্তু আমার মনে হয় যে কলোনি চলে গেছে 200 বছরে কলোনি, কিন্তু আমাদের চৈতন্যকে যে বদলে দিয়ে গেছে সেই চৈতন্য, কিন্তু সেই বদল চৈতন্যর ফল আমরা ভোগ করছি। আজও যে বিদেশি এনজিও গুলো আছে তাদের অ্যাক্টিভিটিস, আজও বিদেশি শক্তি, আজকের যে কথা তুমি বললে যে এই বিশ্বায়ন, তার বহু রূপে আমাদের কাছে আসছে। তাই আমার মনে হচ্ছে এটা একটা ইতিহাসের একটা ধারাবাহিকতা চলছে। আমি বুলবুলিতে ধান খেয়েছে ওই ইতিহাসের ধারাবাহিকতাকে তোলার চেষ্টা করেছি। এইখানে আমি আপনার একটা গল্পের কথা আমার এই মুহূর্তে মনে পড়লো, এলাটিন বেলাটিন শৈল। সেটা এখানেও সেই আপাতভাবে যেমন বুলবুলি এটা সিম্বলিক এবং আমাদের প্রচলিত একটি ছড়াকে আপনি ব্যবহার করেছেন, একইভাবে এলাটিন বেলাটিন শৈল এবং লোককথার পুনর্নির্মাণ করছেন বলা যায় এই গল্পে। এবং এখানেও কিন্তু সেই রাজাই মূল খেলাটা খেলেন, অর্থাৎ আপনার কথা অনুযায়ী এই বুলবুলিরা, এই রাজারা যারা এলাটিন বেলাটিন শৈলের যে রাজারা আজকে 2020 সালেও সমানভাবে আছে, নানা রূপে তাদের নানান পরিচ্ছদে। চমৎকার বলেছো। আমার বলার জায়গা, ধরার জায়গা সেইটাই। সেই সব রাজারা, সেই সব বুলবুলিরা আজও একেবারে তারা নানা রূপে আমাদের মধ্যে আছে। আমাদের প্রায় তো দেখতে পাই যে আজকে গ্রামাঞ্চলের গরিব ঘরের মেয়েরা, ওই যে রাজা একটি বালিকা চাইলো, আমাদের যে রাজা একটি বালিকা চাইলো, নিয়ে যাও বালিকাকে। এটা আমার মনে হয়েছে যে আজও তো তাই, আজও তো মানে প্রায় গন্ডায় মেয়েদের তারা আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে। কোথায় যাচ্ছে তারা? আমার দেশে থাকছে, তারা আমাদের বিদেশে তাদেরকে সরিয়ে দিচ্ছে। বলে আমার গল্প লেখার প্রেরণা সেই জায়গা থেকে ঠিক ধরেছে। এবং এইখানে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে পাল্টি পুরাণে আসবো, যেহেতু গল্পের কথা হলো এবং বিশ্বায়নের কথা আপনি তুললেন, আমিও তুললাম বিশ্বায়নের প্রসঙ্গ। 1993 সালে আপনার মাংস খেকো ঘোড়া প্রকাশিত হয়। পরবর্তীকালে চিরেচঞ্চুটা বোধহয় আরো পরে। এই যে গল্প বিশ্বায়ন এবং পণ্যায়ন, এটাও তো মানে আপনার তথাকথিত বুলবুলি, এক ধরনের বুলবুলি। ঠিক এই যে আগ্রাসন, আমি বলছি যে বিশ্বায়নের যে আগ্রাসন, পণ্যায়নের যে আগ্রাসন, এটাও তো সেই বুলবুলি। এবং যেটাকে আপনার মাংস খেকো ঘোড়াতে আছে, তারপরে ছায়া গন্ডারে আছে, একটু অন্যভাবে আছে, ও তো বিশ্বায়নেরই রূপ। এবং এখানে একটা জিনিস বলে নি আমি, যে দর্শকদের জন্য সাধনদার প্রায় 700 মতো গল্প, কিন্তু সমস্যা হচ্ছে সেই গল্পের আলোচনা আজকে আমরা একেবারেই করতে পারবো না। তার কারণ হচ্ছে সাধনদার গল্পের এত বৈচিত্র্য, আমরা চেষ্টা করলেও সেই 700 গল্পকে 5টা কি 10টা কি 15টা বিভাজনের মধ্যে আটকে রাখতে পারবো না। সাধনদা, এবার আমরা চলে আসি পাল্টি পুরাণে। মাঝে মাঝে গল্পের প্রসঙ্গ মনে পড়লে অবশ্যই আমরা আসবো। পাল্টি পুরাণ, এইটার উৎসটা একটু যদি বলেন। এটা এই যে তুমি প্রথমে যেটা বললে না সময় সম্পর্কে, অসাধারণ বললে। বিশেষত এটা আমি মানে গর্ব করে বলি যে তোমার চোখে এই সময় জিনিসটা, এটাতে দর্শন। তো আমার একটা ভাবনা এসেছিল যে সময়টাকে আমরা ঘড়ির সময় বলি, সেই ঘড়ির সময়টাকে যদি একটা মুহূর্ত আমি ধরা যাক আজকের দিনটা, আজকের 26শে জুলাই, এই সময়টা, এই যে সময়টা আমরা কথা বলছি 7টা কি 7:45, এই সময়টাকে যদি স্থির রেখে আমি যদি স্পেসটাকে চেঞ্জ করি, এই সময়টা কলকাতায়ও এই সময়টা চন্দননগরের সময়, এই সময়টা পুরুলিয়ার সময়, এই সময়টা মুর্শিদাবাদের সময়, এই সময়টা দক্ষিণ 24 পরগনার সময়, এই সময়তে সেখানে কি করছে। আমি একটা অঞ্চলকে বেছে, আমি একটা সময়কে স্তব্ধ করে
আমি স্পেসটাকে চেঞ্জ করিয়েছিলাম, যে এই মুহূর্তে একটা বুধবার একটা অঞ্চলের, একটা বিরাট অঞ্চলের এই ওয়ার্ডে কি ঘটছে, ওই ওয়ার্ডে কি ঘটছে, ওই ওয়ার্ডে কি ঘটছে, ওই মানুষদের জীবনে কি ঘটছে, এবং সেই ঘটার মধ্যে সাধারণ ফ্যাক্টর গুলো কি কি, বৈচিত্র্য, এই একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছায় আমি পাল্টি পুরাণটা লিখি। কিভাবে ঘটছে এই বিভিন্ন একটা সময়, একই দিন একটা সময়তে স্পেসটা চেঞ্জ করে কিভাবে এটা ঘটছে, এইটা আমার ছিল পরীক্ষা। এবং এর মধ্য থেকে যে যে ঘটনাগুলো ঘটছে, যে বৈচিত্র্য আছে, এর মধ্যে কি কোনো নিয়ামক শক্তি পাওয়া যায়, এইটা খোঁজও ছিল। এটা বলতে পারো আমার সত্যিকার এটা পরীক্ষামূলক উপন্যাস। আপনার কোনটা পরীক্ষামূলক উপন্যাস নয় সেটাই আমরা আসবো, আজকে আলোচনা করতে করতে আসবো। এবং এবং সেটাই হচ্ছে সাধন চট্টোপাধ্যায়। এখানে এইখানে আরেকটা প্রশ্ন করে দিই, আমি রামকৃষ্ণ স্টুডিও আছেন, আমরা পরের স্লাইডে যাব, আমরা এখানে একটা প্রশ্ন করে ফেলি, যে আপনি যে এই যে বললাম না কোনটা আপনার এক্সপেরিমেন্ট লেখা নয়, আপনি জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন সাধন চট্টোপাধ্যায় পাঠক প্রিয় লেখক নন, এবং পাঠক প্রিয় লেখক না হওয়ার মূলেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট, এটারও একটা ভূমিকা আছে, এটা একটা দায় আছে। আমি এখানে আমি জানতে চাই, একজন লেখক সাধারণভাবে আমার মনে হয় সবচেয়ে বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছতে পারলে তিনি তৃপ্ত হন, তিনি খুশি হন, তার এটাই হয়তো টার্গেটও আপাতভাবে আমার মনে হয়। এটা আপনার কেমন লাগে? আপনার এত লেখা, কিন্তু আপনি প্রচুর লোকের কাছে পৌঁছননি কিন্তু। খুব ভালো প্রশ্ন, এবং তোমার পর্যবেক্ষণ যেটি, এটি খুব সঠিক পর্যবেক্ষণ, এবং এর একটা সত্য। আবার এর একটা, এই সত্যটার আবার আরেকটা দিক আছে। আমি পাঠক প্রিয় লেখক নই, কিন্তু আমার কিছু প্রিয় পাঠক আছে। প্রিয় পাঠক কিছু আছেন, এই তোমাদের মতো বিশেষ মহল আছে কিছু প্রিয় পাঠক। কিন্তু আমার বারবার মনে হয়েছে যে যে দেখবে ইদানিং এই যে ইদানিং গানকে জনপ্রিয় করবার জন্য যে লাইভ করছে, বলে তো কি বলে ওগুলোকে, এই যে সঙ্গীত প্রতিযোগিতা, রিয়ালিটি শো, এই রিয়ালিটি শোর মধ্য দিয়ে কিন্তু গায়ক তৈরি করার চেষ্টা, তাদের জনপ্রিয় বানাবার চেষ্টা চলছে। আমাদের শিল্প সাহিত্যে অনেক দিন ধরে এই জনপ্রিয়করণ করবার একটা প্রচেষ্টা চলছে, এটা আমি স্পষ্ট বুঝেছি। বোঝার ফলে এই যে 700 গল্প কিংবা 30টা উপন্যাস, এটা ধারণ করেছে লিটল ম্যাগাজিন। যারা এই জনপ্রিয়করণ করবার যে কতগুলো চলতি নিয়ম, সে চলতি নিয়মের আমি একটু বাইরে ছিলাম, যার ফলে এই জনপ্রিয়তা আসেনি আমার কাছে। তবে তুমি বলো যে এই জন্য কি আপনার কোনো খেদ নেই? সত্যি বলতে বিশ্বজিৎ, এখন তো বয়স হয়ে গেছে, এখন কিন্তু আমার মনে হয় যে এটাই আমাকে একটা আমার আইডেন্টিটি গড়ে দিয়েছে। আমি এই আইডেন্টিটির জন্য আমি নিজের কাছে নিজে আমি গর্বিত। এই আইডেন্টিটি রয়েছে, যে আইডেন্টিটি অমিয় ভূষণ বাংলা সাহিত্যে নতুন নয়, অনেক আমার আগের লেখকরাও বিপিন বন্দ্যোপাধ্যায় ছিলেন, এইটা ছিলেন। আবার কমল কুমারকেই কয়জন পড়েছেন? কমল কুমারকেই বা কে কয়জন পড়েছেন? এখানে আপনি একটু আগে বলেছিলেন যে সেই আপনার সেই মানে কি কাহিনী এবং না কাহিনীর মতো, আপনি পাঠক প্রিয় নন কিন্তু আপনার কিছু প্রিয় পাঠক আছেন, এই শব্দটা ব্যবহার করেছিলেন চমৎকার ভাবে। এইখানে আমার প্রশ্ন, সেই যাদের আপনি ইঙ্গিত করতে চাইছেন, শিক্ষিত, বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই কোট আনকোট, কিন্তু আমি বললাম এগুলো সমস্ত কিছু নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে, বুদ্ধিজীবী, বিদ্যুৎ মহাজন ইত্যাদি ইত্যাদি। আপনি কিন্তু তেঁতুল পাতার ঝোল উপন্যাসে এদের একটু আক্রমণ করেছেন, শিক্ষা ব্যবস্থা, এবং এইখানে পাশাপাশি আমি ধরিত্রী উপন্যাসটার কথাও বলবো। ধরিত্রী কভারটা আমাদের কাছে নেই, ধরিত্রী কথাটাও বলবো। এইখানে এবার আপনার কাছে জানতে চাওয়া, এইটা
যখন আপনি লিখলেন এটা প্রায় বছর 10 আগে লেখা, আরো বেশি, আরো বেশি। তেঁতুল পাতার ঝোল সম্ভবত আপনার 2004-05 টাচে লেখা, 90-এর দশকে, মানে হ্যাঁ তারও আগে পর তার। হ্যাঁ, এবার এখন 2020 সালে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে এর পরবর্তী অংশ, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছি, কারণ এখানে একটু বলে দিই আমি পাঠকদের জন্য, তেঁতুল পাতার ঝোল এবং ধরিত্রী এই দুটো উপন্যাসে মূলত শিক্ষার যে শিক্ষা ব্যবস্থায় আউটসোর্সিং, মানে কি বলবো, ব্যবসায়িক স্কুল, ইংলিশ মিডিয়াম ইত্যাদি গুলো গজিয়ে ওঠাই বিষয়গুলো আছে। এবার আজ থেকে প্রায় 17-18 বা প্রায় 2 দশক আগে লেখা এই উপন্যাস। আপনার কি মনে হয় না ওটা কি একই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা, নাকি বদলে গেছে? আবার কোন নতুন সময় নিয়ে, এই সময় নিয়ে, মানে শিক্ষার দিক থেকে এই সময় আমার একটা লেখার একটা আপনার মানে কি বলবো প্রেরণা আপনি পাচ্ছেন? দেখো, আমার ব্যক্তি জীবনে 40 বছর আমি শিক্ষকতা করেছি। আমার খালি বারবার মনে হতো যে পশ্চিমবঙ্গ সমাজে সবচেয়ে দ্রুত পরিবর্তন যদি হয় শিক্ষা ক্ষেত্রে হয়েছে, কিন্তু তা নিয়ে বাংলা সাহিত্যে তার কোন তার উপন্যাস, গল্প, তার প্রতিফলন খুব বেশি নেই। আমরা বলতে বিভূতিভূষণের অনুবর্তনের কথা বলি, কিংবা নরেন্দ্রনাথ মিত্রের হেডমাস্টারের কথা বলি, সেই শিক্ষা ব্যবস্থা কিচ্ছু নেই, কমপ্লিট বদলে গেছে। আমার তখন মনে হলো যে এটা আমার দায়িত্ব, এ সম্পর্কে আমার যেহেতু কিছু অভিজ্ঞতা আছে, এটা লেখা। তো আমি তেঁতুল পাতার ঝোল এই উপন্যাসটা লিখি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, উচ্চ শিক্ষা নয়, এই যে মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়মের বদল যা ঘটেছে, ভ্যালুজের ইরোশন, মূল্যবোধ যে ঘটছে, তার মধ্যে এক্সেপশন আছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং তার সঙ্গে আর একটা ইঙ্গিত ছিল মধ্যে, প্রাইভেটাইজেশন অফ এডুকেশন। এখন তোমরা শিক্ষক, তুমি অধ্যাপনা করছো, তুমিও হারে হারে টের পাচ্ছ যে চেঞ্জ গুলো কোথায় হচ্ছে। শুধু শিক্ষকরা বা শিক্ষিকারা পরিবর্তন তা নয়, আজকের শিক্ষা ব্যবস্থারই, আজকের বলো তো দেখি, আবেগ, মানুষের মধ্যে আবেগ, মানুষের মধ্যে চেতনা, এটা ফিরিয়ে আনার একটা প্রধান উৎস হচ্ছে সাহিত্য। আমরা বাংলা শিক্ষকদের কাছে সত্যেন দত্ত থেকে শুরু করে এই যে কবিদের লেখা পড়েছি, তাদের কাছে শুনেছি, আজকের সেখানে সিলেবাসটাকে বদলে শুধু টিক দেওয়ার মধ্য দিয়ে নিয়ে আসার ফলে আজকে ছেলেদের মধ্যে যে পাওয়ার অফ ইমাজিনেশন, কল্পনা শক্তি, যেটা একটা জাতির ভিত্তিভূমি, কল্পনা শক্তি ছাড়া কিছু, সেই কল্পনা শক্তিটাই তো রহিত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা রোবোটিজম তৈরি হচ্ছে, তোমরা বুঝতেই পারো। বিশেষ করে আমাদের এই সাবজেক্ট গুলো, যেখানে যেখানে সুকুমার বৃত্তিগুলোর উন্মেষ ঘটানো হয় যে শিক্ষার মধ্যে দিয়ে, হ্যাঁ, সুকুমার বৃত্তির যে উন্মেষ, যেটা আজকে গুরুত্বপূর্ণ বিষয়, এ পরিবর্তন হচ্ছে। এটা এটা আমাদের এই নিয়ে কোনো চেঁচামেচি নেই, হইচই নেই। আস্ত বিদেশি ইউনিভার্সিটি থেকে শুরু করে শিক্ষার কি ব্যবস্থা, এটা তুমি আমার চিন্তা আরো ভালো বোঝো, তুমি দীর্ঘদিনের মধ্যে রয়েছে। তো আমি মনে হয় যে অন্তত এর একটা ছাপ থাকুক। এই তেঁতুল পাতার ঝোলের এই আমার চোখে পড়েছিল যে এইটাই বাড়তে বাড়তে যাবে, অ্যাগ্রাভেট করবে। আজকে সেই অ্যাগ্রাভেট করেছে এমন অবস্থায় যে আজকে বাঙালি এই প্রজন্মের, আমার নাতি নাতনিরা তো এখন স্কুল পড়ছে, আমি দেখছি যে একেবারে মূলে কুঠারাঘাত করা হয়েছে। যে সুকুমার বৃত্তি, উন্মেষ, যে বিশ্লেষণ, যে কল্পনা, যা নিয়ে মানুষ গড়ে উঠবে, হিউম্যান ভ্যালুস গুলো, সেইটাকেই নির্মূল করে দিয়ে এমন একটা শিক্ষা চলছে, যে শিক্ষা আজকে এই জায়গায় আমাদেরকে, দেশকে নিয়ে এসছে। এটা হচ্ছে আমার, আমি ভুল হতে পারে, আমার অনুভূতি। সেই অনুভূতি দিয়েই কিন্তু আর সূচনায় ছিল তেঁতুল পাতার ঝোল। 91 সালে আমাদের এই বিশ্বায়নের ছাপ পড়ে, মানে একেবারে সরকারি ছাপ পড়ে, তারপর থেকে যে বদল ঘটছে, এই বদল আজ পর্যন্ত অসম্ভব বদল ঘটে যাচ্ছে। তা নিয়ে আমার এটা এটা লেখা, এই দুটি উপন্যাস
লিখেছি। আমার মনে হয় ধরিত্রী এবং তেঁতুল পাতার ঝোল, এবং তেঁতুল পাতা, আমার মনে হয় যে বিপুল পরিবর্তনে সামান্য অংশ আমি ধরতে পারিনি। হ্যাঁ, এখনকার নতুন লেখকেরা তারা ধরতে পারবেন যে কি জায়গায় কি সর্বনাশ। আমার মতো সর্বনাশ, কেউ কেউ বলবেন অনেক উন্নতি হয়েছে, অনেক বিশ্বায়নের মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক হতে পেরেছি, দ্বিমত থাকবে। এই ভাষ্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে আমি এই ভাষ্যটা তুলে এনেছি। আমি এখানে এই প্রশ্নটা তুলছি এই কারণে, প্রশ্ন বলবো না, একটা আমি এটা অনুরোধ রাখছি বলতে পারেন আপনার কাছে। আসলে লেখার তো মানে পড়াশোনার তো দুটো মূল্য হয়, একটা একটা জীবনের প্রয়োজনে, একটা জীবিকার প্রয়োজনে। আপনি আপনি হিউম্যানিটিজ এর কথা, আমরা হিউম্যানিটি শব্দটা বলি সাহিত্যের ক্ষেত্রে। জীবন এবং জীবিকা যখন জীবনের ব্যাপারটা ম্লান হয়ে যায়, জীবিকা প্রাধান্য পায় সাহিত্য পাঠের ক্ষেত্রে, কালচারাল স্টাডির ক্ষেত্রে, অন্তত আমার মনে হয় যে আপনার এই দুটো দুটো উপন্যাসেও সেই তারই ইঙ্গিত আছে যে আমাদের জীবনটা একটু প্রাধান্য পাক, আমাদের যে হিউম্যান ভ্যালুজ যেটা বললেন আপনি আগে, সেটা উঠে আসুক। আমার আমার অনুরোধ এইটাই যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেমন তেঁতুল পাতার ঝোল এবং ধরিত্রীর প্রশ্ন তুলেছিলেন যে কোন জায়গায় যাবে, তারা ইঙ্গিত দিয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে এইটাকে আপনি আপনার মতো করে তুলুন। যারা নতুন লিখছেন তারা তাদের মতো করে দেখবেন, কিন্তু আপনিও তো এটার চর্চার ভেতর দিয়ে আছেন। এরকম একটা প্রস্তাব আমি আজকের এই এখানে এখানে আমি রাখলাম। এবার ছকের বাইরে এইটা নিয়ে একটু যদি আচ্ছা, আমি তোমার এই প্রস্তাব সানন্দে গ্রহণ করছি। আমি চেষ্টা করব এইটাকে এ করার। ছকের বাইরে, ছকের বাইরে আমার প্রবন্ধের, আমার প্রবন্ধ ঠিক ঠিক। এইখানে আমি একটু বলি ছকের বাইরে প্রসঙ্গ সম্পর্কে একটু বলি। সাধনদা তো মূলত লেখক, লেখক মানে আমি বলতে চাইছি যে কথাশিল্পী। সাধারণভাবে হয় কি, কথাশিল্পীরা প্রবন্ধ খুব একটা বেশি লেখেন না, কিন্তু সাধনদা যে পরিমাণ প্রবন্ধ লিখেছেন আমার সন্দেহ আছে আর কোন কথা সাহিত্যিক তার সময়ে এত প্রবন্ধ, এত ধারে কাছে কেউ গেছে কিনা। প্রায় 400 মতো প্রবন্ধ লিখেছেন। এবং এই প্রবন্ধ সম্পর্কে একটা জিনিস বলার, যে এই প্রবন্ধগুলো শুধুমাত্র যে আরেকজন লেখককে নিয়ে লেখা তা নয়, একেবারে তাত্ত্বিক প্রবন্ধ, সাহিত্য তত্ত্ব ইত্যাদি ইত্যাদি তার মধ্যে যেমন আছে, ঠিক একইভাবে আছে কোয়ান্টাম ফিজিক্স, ফিজিক্সের নানান রকম নানান বিষয় টিষয় এইগুলো এসেছে। আমি এর পরের স্লাইডে একটু যেতে বলবো রামকৃষ্ণ। এই পরের এখানে আমি একটু আগে বলেছিলাম শুরুতে যে বিমল মিত্র সূত্রপাত তার লেখার জীবনের প্রথম দিকে থাকলেও সাধনদার প্রায় 3-4টে উপন্যাসকে 1 ইঞ্চি স্পাইনের মধ্যে ধরা যায়। 3 তরঙ্গ, এখানে 3টে উপন্যাসের কথা, 3টে উপন্যাসের সংকলন। সাতপুরুষ.com, দিন আনে দিন খায়, রমা সরকার। এর মধ্যে আমি সাতপুরুষ.com এটা নিয়ে একটু, সবকটা নিয়ে তো আলোচনা করার সুযোগ নেই, এটা নিয়ে একটু আমি আলোচনা করব। আমার যেটা মনে পড়ছে, আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, প্রায় বলবো যদি হিরো বলা যায়, সময়, একটা কালখণ্ড, আলাদা আলাদা কালখণ্ডকে আপনি তুলে ধরেছেন। এইখানে ভূত, মৃত্যু চেতনা, এই বিষয়গুলো এসেছে। খুব সম্ভবত তার আগের কোনো লেখায় এই বিষয়গুলো সেভাবে আসেনি। এইটা একটু বলুন। হ্যাঁ, আমি তো মনে করছি যে প্রথমেই যে কথা বলেছিলাম যে আমার ভিতরের এই যে ভাবনা, কোথাও তো আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। আমার জীবনের সমান্তরালে মৃত্যু চলছে, মৃত্যু হাঁটছে, জীবনও চলছে। তো তার পারস্পরিক যে ভাবনা চিন্তা, এটা আমাকেও বিস্মিত করে। আমার সাতপুরুষ.com-এ আমি চেষ্টা করেছিলাম যে একটা বিপুল সময়খণ্ডকে অতিক্রম করে 2 সময়খণ্ডের চরিত্ররা যদি এক জায়গায় মেলানো যায় তাহলে কি ঘটবে। প্রথম যেদিন ট্রেন চলেছিল, সারা প্রথম আমাদের এখানে 1854 সালে প্রথম ট্রেন চলে হাওড়া থেকে তোমাদের হাওড়া থেকে চন্দননগর বা চুচুড়া চন্দননগর ফার্স্ট ট্রেন যায়। এই ফার্স্ট ট্রেনে চড়েছিল এবং তখন সারা দেশে
একটা অদ্ভুত মানসিক পরিবর্তন, নতুন যুগ, উন্নয়ন ইত্যাদি ইত্যাদি ব্যাপার নিয়ে এসছে। সেইখানে বারাসাতের এক জমিদার, তার প্রথম যাত্রী, সবাই যাত্রী হতে পারেনি, 500 যাত্রী বোধহয় হয়েছিল, এটা আমি ওই রেলের ইতিহাস থেকে নিয়েছি। তা সেই ফার্স্ট যাত্রী তিনি সেখান থেকে যান, তার অভিজ্ঞতা, তিনি ফিরে এসে আগরপাড়ায় তার 7 পুরুষ, অজস্র 7 পুরুষ, তারাও এখন উন্নয়নের নিয়ে কথা বলছে। এই আজকের দিনের যে উন্নয়ন আমরা বলি, এই দুটো চরিত্রকে মিলিয়ে দিয়ে, দুটো সময়কে মুখোমুখি দাঁড় করিয়ে আমি দেখাতে চেয়েছি যে আমাদের এই তৃতীয় বিশ্বে দেশে উন্নয়ন নামক যে শব্দটি ইদানিং খুব বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এটা আজ নয়, অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল, তার আসল রূপটা কি, তার আসল রূপ, আসল চরিত্রটা কি, সেদিন কি ছিল, আজও কি, এই দুটো প্রজন্মকে মুখোমুখি আমি দাঁড় করিয়ে দিয়েছি। এটা যেমন আঙ্গিকের দিক থেকেও একটা পরীক্ষা, এটা কিন্তু বিষয়ের দিক দিয়ে আমি আখ্যানের ক্ষেত্রেও কিন্তু আমি একটা নতুন সংকট, আমার মনে হয় উপন্যাস মানেই হচ্ছে সংকট, যে কোনো সংকট, সংকট ছাড়া উপন্যাস হয় না। আর উপন্যাসের সমাধান হয় না, কোনোদিনই হয় না, কারণ মানুষ ট্রমার মধ্যে জন্মায়, আমৃত্যু একটা ট্রমা চলে তার, এবং সে একটা সংকট থেকে আর একটা সংকটে ক্রমাগত আমরা এগিয়ে যাচ্ছি। সময় এবং আমার এই স্পেস এই সংকটকে নতুন 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 করে দিচ্ছে। ফলে এই সংকট আমার জীবনকে কিভাবে, এই আমার ন্যারেটিভের মধ্যে শুধু এইটাই থাকবে, যে তার মানে এই নয় যে লেখক ওই সংকট খুঁজবে, তার মধ্যে সে জীবন, প্রেম, আবেগ সবকিছুই থাকে, কিন্তু আমরা যত খুঁজতে খুঁজতে যখন যত যাই ইতিহাসে, আমরা দেখব যে ওই ঐতিহাসিক যে ঘটনা, ইতিহাস দ্বারা আমরা নিয়ন্ত্রিত, সেই ইতিহাসে পৌঁছবার চেষ্টা করেছে। আমার সাতপুরুষ.com-এও ঠিক এই চেষ্টাটাই আছে, এই ভঙ্গিতে একটা নতুন আঙ্গিকের মধ্য দিয়ে। আপনি এক্ষুনি বললেন যে এই যে লেখক খুঁজবেন যা যা, তার মধ্যে প্রেম শব্দটা বললেন। সাধারণত আপনার লেখায় প্রেম ততটা গুরুত্ব পায়নি কেন? প্রেমটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে মানুষের জীবন, আমার লেখার মধ্যে যে প্রেম আছে, এই প্রেম আমি বিভিন্ন, মানে হয় না সব চূর্ণ করে ছড়িয়ে দেওয়া, আমি বিশ্বাস করি যে চূর্ণ করে ছড়িয়ে দেওয়াটা উচিত। তার কারণ আমার টেক্সটটাকে তো আজ আমি আমি একটা ভাষ্য তৈরি করে দিলাম আমার টেক্সটের মধ্য থেকে, কিন্তু এটা এই ডিসকোর্সকে তো যারা ভাঙবে, তারা আজকের জেনারেশন, আগামী দিনের জেনারেশন, তারা ঠিক করবে যে দুটো মানুষের মধ্যে রিলেশন কেমন হয়, মানুষের সঙ্গে প্রকৃতির রিলেশন কি হবে, সেটাকে আমি কোনটাকে প্রেম বলবো, কোনটাকে কি বলবো। এই জন্যই আমি সিম্বলিক ভাবে আমার টেক্সটের মধ্যে ছড়িয়ে রাখি। সেটা কিছু কিছু উপন্যাসের মধ্যে আছে। আচ্ছা, আমরা সেটা আসবো। এইখানে আমি একটা শব্দকে আমি খুব হাইলাইট করতে চাইছি। আচ্ছা, আমি একটু, হ্যালো, এই আমার কথাটা ইকো হচ্ছে, স্টুডিও একটু দেখবেন। যাই হোক, আমি এখানে একটা কথাকে আমি হাইলাইট করতে চাইছি। সাধনদা বললেন এই যে চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দেওয়া, যদি একটা কোনো বিষয় চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে তাকে সম্পূর্ণভাবে আমাদের চোখে পড়ে না। সাধনদার লেখায় কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। বিশেষ করে আমি বলবো গুল্মলতার ইলেকট্রন বা ওই পর্বের যে লেখাগুলো, একটা কোনো আদতে যদি সব ছড়ানো থাকে, পাঠকের কাজ টুকরোগুলোকে খুঁজে 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 খুঁজে, যে পাজল গেম হয় না আমাদের, সাধনদার লেখার মধ্যে এই ব্যাপারটা সাংঘাতিক রকম এসেছে। আমরা পরের স্লাইডে যাব, রামকৃষ্ণ পরের স্লাইডে যদি দেওয়া যায়, এখানে বিন্দু থেকে বৃত্তে, আমি সাধনদার কাছে জানতে চাইবো বিন্দু থেকে বৃত্তে নাকি শেষ রাতের শেয়াল, কোনটা আগে লেখা?
বা জল বিন্দু তিমির। থেকে বৃত্তাকার। তাহলে বিন্দু জল থেকে তিমির আমি জল প্রথম আমি তিমির এই প্রথম লেখা, তারপরে বিন্দু। হ্যাঁ, আমি এইটা বলছি এই কারণে, সাধনদার, আমি একটু আগেই বলেছিলাম সাধনদার লেখাগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি না, একসাথে দুটোই রাখতে পারি না। যদি খুব জোর করে মোটা দাগের রাখতে চাই তাহলে হয়তো তিনটে উপন্যাসকে আমার মনে হয়েছে একটা সূত্রে রাখা যেতে পারে। তিনটে উপন্যাস হচ্ছে বিন্দু থেকে বৃত্তে, জল তিমির এবং শেষ রাতের শেয়াল। সেই বৃত্তটি কি? বৃত্তটি হচ্ছে সাধন চট্টোপাধ্যায়ের পরিবেশ ভাবনা। এই বিন্দু থেকে বৃত্তে এই কভারটাও চমৎকার, কভার থেকেও বোঝা যাচ্ছে পরিবেশ ভাবনার ব্যাপারটা এসেছে। আমি এটা নিয়ে অতটা আলোচনার জায়গা আমি থাকছি না। আমি যেটা নিয়ে বলতে চাইবো মূলত, এর যেটা বললেন প্রথম যেটা লিখেছেন জল তিমির। জল তিমিরে যে আমরা যারা পড়েছি আমরা জানি যে আর্সেনিকের সমস্যা ইত্যাদি গুলো আছে। আমি সেটা নিয়ে বলছি না, এটা হতেই পারে, অনেকে এটা নিয়ে লিখতে পারেন, কিন্তু সাধনদার এই লেখার যে বৈশিষ্ট্য সেটাই আমরা জানবো। সাধনদা বিজ্ঞানী হতে চাইছিলেন, সারা জীবন বিজ্ঞান চর্চার মধ্যে আছেন, এবং সাহিত্য চর্চা আর তার বিজ্ঞান চর্চাকে একেবারেই আলাদা করা যায় না, কখনোই আলাদা করা যায় না। আমরা যারা তার সাহিত্য এবং প্রবন্ধ পড়েছি আমরা জানি। না তাই এই আর্সেনিক সংক্রান্ত যে বৈজ্ঞানিক তথ্য ইত্যাদি ইত্যাদি এলো, কিন্তু সাধনদা এই উপন্যাসে আপনি যেভাবে পৌরাণিক মিথ, মাইথোলজি আমাদের দেশীয় এগুলোকে, এবং সেই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, একই কথা আপনার কথা ধার করে বলি, ব্যবহার করেছেন। আপনি তো বিজ্ঞান চর্চা মূলত করেছেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন। এই পৌরাণিক আখ্যান, মিথ, এটাও তো আপনাকে পড়তে হয়েছে, মানে ভালোবেসেই পড়েছেন। নিশ্চয়ই। ভাই ছোটখাটো মিথ হলে বলতাম না, মানে বুলবুলিতে ধান খেয়েছে বা এলাটিন বেলাটিন সইল, এই মিথ বা এই ছড়ার কথা বলছি না। আমরা জানি জলতিমিরে যে আখ্যান আছে এর মধ্যে আসলে অনেকগুলো আখ্যানও আছে, পৌরাণিক আখ্যান। টেক্সটের ভেতরে আরো 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 অনেকগুলো টেক্সট আছে, সাবটেক্সট আছে, অনেকগুলো আছে, এবং সেটা পৌরাণিক লিঙ্ক হয়ে আছে। হ্যাঁ, সেটা একটু বলুন। ঠিক ঠিক, সেটা প্রথমে বলেছিলাম যে আমার নেশা বলতে যা বোঝায় এখন পর্যন্ত সেটা তো বই পড়া। আমি কখনোই একদম মানে একা সময় কাটাতে পারি না, কিছু আমাকে করতেই হবে। ফলে আমার পড়ার রেঞ্জ বরঞ্চ কথা সাহিত্য, গল্প এটা কম পড়া হয়। আমার পড়ার রেঞ্জ ইতিহাস, মিথোলজি, সাইকোলজি থেকে শুরু করে জিওগ্রাফি, আমার এইসব বিষয়গুলো খুব ইন্টারেস্ট পাই আমি। তো আমি মিথোলজি, আমার পুরাণ, আমার ধর্মগ্রন্থ, এগুলো বারে বারে সময়ে পড়লেই আমি পড়ি, এবং আমি তাকে আজকের দিনের সঙ্গে একটা সামাজিক তুল্যমূল্য বিচার করার চেষ্টা করি। যেখানেই তার একটা সূত্র পাই আমি চেষ্টা করি সেই সূত্রটাকে সাহিত্যে আনার। তো আজকের জলতিমির বিষ, আর্সেনিক, ওটা তো একটা সায়েন্সের ব্যাপার। কিন্তু আমার যেটা বারবার মনে হয় যে হঠাৎ 90 সালে আর্সেনিক এলো, আমার বাবা আমার ঠাকুর দাদারা এই দেশে বাস করছেন, তো আগে তাদের কাছে এলো না, এর কারণটা কি? এই কারণ খুঁজতে খুঁজতে আমি একটা আন্তর্জাতিক জায়গায় পৌঁছে গেলাম। এই কথাটা বলেছিলেন আমার বিশিষ্ট বন্ধু বাংলাদেশের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। ইলিয়াস আমাকে একটা কথা বলে, ইলিয়াস ভারী সুন্দর কথা বলে যে সাধুবাবু দেখবেন যে একটা বাংলাদেশের একটা পাট চাষি, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ, বাংলাদেশের পাট চাষি, তার যদি পেট খারাপ হয়, আপনি যদি তার কারণ নির্ণয় করতে চান, দেখবেন হতে হতে আন্তর্জাতিক জায়গায় চলে গেছে। কথাটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং তাই যে এই আর্টস করতে করতে আমি গিয়ে দেখলাম যে আজকের বহু ফলন বীজ, কারণ যার জল দরকার, এবং একটা আর্থিক বৈষম্য। গ্রামে আমি ঘুরেছি এটার জন্য, গরিব লোকের এই রোগটা হয়, একই টিউবওয়েলের জল খাচ্ছে, যার একটু অর্থবান পরিবার তাদের হবে না। তাহলে একটা আর্থিক বৈষম্য, আন্তর্জাতিক স্তরে বীজের বাজারকে কন্ট্রোল করছে এমন বীজ এখন চলছে যাতে প্রচুর পরিমাণ জলের দরকার হয়। আর এই জলটা ভূগর্ভস্থ থেকে তুলতে হবে। এই ভূগর্ভ স্তর যত নামবে
আর্সেনিক তত উঠবে। তাহলে এইটার সঙ্গে যুক্ত করতে করতে আমি তো একটা আন্তর্জাতিক এখন এখন আমাদের ভারতবর্ষের বীজের যে জায়গাটা, এটা কন্ট্রোল করে বিদেশ। আমার আগেকার দিনে কি হতো, একটা চাষি করলো, ঘরে বীজ তৈরি করতো, তারপরে সেটা চাষ করতো। এখন বীজ কন্ট্রোল করে কর্পোরেট। তাহলে খুঁজতে খুঁজতে আমি একটা কর্পোরেটের ভূমিকা পেলাম জলতিমিরে। আমি দেখলাম যে শুধু আর্সেনিক আক্রান্ত হচ্ছে, এটা এটা বোধহয় বলা, এটুকু বললে বাস্তবের একটা স্তর। আবার ওখানেও দেখবে একটা আছে, ওই 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 আমাদের আমাদের চণ্ডীমঙ্গলে ওই গোসাপের একটা উপলক্ষ আছে। গোসাপ হয়ে চণ্ডী এসেছিলেন। আমার এখানে গোসাপেরও একটা চ্যাপ্টার আছে, যে তারা কিভাবে দেখছে জিনিসটাকে। তো ফলে জীবন মানে তো তাই, জীবন মানে তো ওয়ান ডাইমেনশনাল ব্যাপার নয়, যেটা আমাদের রাজনীতি আমাদের শেখাতে চায় যে জীবন মানে ওয়ান না, জীবন ওয়ান ডাইমেনশনাল জীবন নয়, জীবন বহু ডাইমেনশন, এবং আমরা অবচেতনে সেগুলো বহন করছি। আমি আমার দেশের মিথ বহন করছি, আমি আমার দেশের যে প্রবাদ প্রবচন, তার কিছু কিছু সারাংশ আমি বহন করছি। এটা আমার সাহিত্যে থাকবে, জীবনে তার সঙ্গে মিলেমিশে আছে। জীবন অত্যন্ত বড়। আমি প্রথমে বলেছিলাম যে আমার প্রথম থেকেই রাজনীতির সঙ্গে আমি দূরে থেকেছি, তার কারণ রাজনীতি দিয়ে সমস্ত জীবনকে ধরা যায়। সাধনদা শোনা যাচ্ছে? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার এখানে তার সঙ্গে সেই কালীনাগ, কালীয় দমন ইত্যাদি অনুষঙ্গ। এখানে আমরা পরের স্লাইডে আছে শেষ রাতের শেয়াল এখানে, এবং এটাও ওই নদী তো চোখের সামনে, আমরা সকলেই জানি চোখের সামনে কত নদী চুরি হয়ে গেল, তার তো ইয়াত্তা নেই। এইখানে এই এই পরিবেশ কেন্দ্রিক লেখাগুলোর প্রেক্ষিতে আমি এবার আপনার কাছে একটা যে জানতে চাইবো, এই যে আমাদের সময় গত 4 মাস লকডাউন এবং নানান কারণে পরিবেশ দূষণ কিছুটা কমেছে, এবং ওজোন স্তরের নাকি যে ফুটো ছিল সেটাও নাকি বন্ধ হয়ে গেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ এই লকডাউনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার পরিবেশ ভাবনার তো নিশ্চয়ই কিছু বদল হচ্ছে, আপনি কোনো লেখায় ধরছেন? আমি এখন এই লকডাউন পিরিয়ডে যে লেখাগুলো লিখছি সেগুলো মূলত অর্ডারি লেখা, কারো বই রিভিউ করে দেওয়া, কার সম্পর্কে একটু আলোচনা করা। কিন্তু একটা জিনিস কয়েকদিন আগে কাগজে দেখছিলাম, যে এই যে ওজোন স্তর, এই যে আমাদেরকে ছাতার মতো আমাদের পরিবেশকে রক্ষা করছে ওজোনের স্তর। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ সাধনদা? হ্যাঁ শুনছি। সাধনদা? হ্যাঁ ঠিক আছে, আসলে যা হয় মানে আমার লোডশেডিং হয়ে গিয়ে গোলমাল হয়ে গেল। এবার যেটা বলছিলাম, এবং এর আগে আপনি সাতপুরুষ.com এর সময় আমার একই প্রশ্ন থাকবে, সে সময়কে ধরেছেন। সময়টা তো গত 3 মাসে 4 মাসে অদ্ভুত ভাবে বদলে গেল। এই যে বদলে যাওয়ার সময় অদ্ভুত ভাবে বদলে গেল, যে এখন সাধারণ মানুষ, অক্ষর মানুষরাও জানে মাস্ক বলে একটা জিনিস আছে, 4 মাস আগে কেউ জানতো না। যে মাস্ককে আমরা একটা সময় মাস্কধারী, মুখোশধারী, মুখোশ খারাপ চোখে দেখতাম,
এখন ঠিক উল্টো, যদি মুখোশ করে কেউ না থাকে তাহলে তাকে আমরা দেখাবো না, তাকে সরিয়ে দেবো। এই যে সময়ের বদল, .com এই উপন্যাসটা মা লেখে, এইটাকে আপনি তো লেখায় ধরছেন, এই সময় লেখায় লেখায় ধরছেন। হ্যাঁ, এটা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা লেখায় যে কথা মাস্কের ব্যাপারে, যে এক সময় আপনি মুখোশধারী বললে আমার উপর রেগে যেত, এখন আপনি মুখোশ না পরে এলে পর আপনাকে ব্যাংকে ঢুকতে দিচ্ছে, তা আমার চোখের সামনে ঘটেছে। কিন্তু আমার প্রশ্নটা এই ছিল, এটা তো ঠিকই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো, সেটা হচ্ছে আমরা কিন্তু এখন নাগরিক থেকে প্রজায় পরিণত হয়েছি রাষ্ট্রের। আজকের রাষ্ট্র একটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে আমার ব্যক্তি স্বাতন্ত্র্যকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজকে আমি কখন বেরোবো, কখন বেরোবো না, আমি কি পরবো, আমি কতটুকু সময় বাজারে যাব, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে। হ্যাঁ, এটা তো এই মহামারীর সময় কিছু রেস্ট্রিকশন থাকে, কিন্তু এটাকে ধরে আজকে রাষ্ট্র তার ক্ষমতার হাত নাগরিকের ব্যক্তি জীবনের একেবারে ঘরের মধ্যে ঢুকে গেছে। এটাও কিন্তু আমার ভাবনার মধ্যে আছে যে এটাই পার্মানেন্ট হয়ে যাবে না তো। অর্থাৎ যখন এই মহামারীর প্রকোপ কমে যাবে তখনও কি রাষ্ট্রের এই খবরদারি, হ্যালো শুনতে পাচ্ছ, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এইবার 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 আমি যে কথা, এইবার আসলে আমার আমার কারেন্ট এলো, এতক্ষণে কারেন্ট এলো, আশা করছি আর কোনো বিঘ্ন ঘটবে না। এই লোডশেডিং ছিল আসলে, মানে কি বলবো, আমাদের এই 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 সময়ে তো আরো বেশি বিঘ্ন নানান রকম ভাবে ঘটছে। এবার নানান রকম একটা ব্যাপার থাকে। আর তাছাড়া আপনি তো ওপার বাংলা থেকে এসেছেন, আপনি বলেছিলেন লড়াই সংগ্রাম করতে হয়েছে ছোটবেলা থেকেই, আপনাকে প্রায় ছিন্নমূল হয়ে ঘুরে বেড়াতে হয়েছে। আজকের এই অনুষ্ঠান লড়াই সংগ্রাম ছাড়া হবে কি করে ভাবছেন বলুন, বা দর্শকরাই বা কি করে ভাববেন আজকের অনুষ্ঠান যেখানে সাধনদা আছেন, সেখানে লড়াই সংগ্রাম ছাড়া অনুষ্ঠানটা হবে তো ভাবা যায় না। আমরা এবার আশা করছি এবার ঠিকঠাক হবে। তোমার এখানে হ্যাঁ 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 হ্যাঁ, এবার আমি একটা জিনিস একটু মনে পড়ে গেল, যে হ্যাঁ যেটা বললাম, ওই যে এই সময়ের যে বদল, এইটাকে আপনি আপনার এটা কিভাবে ধরছেন? সময়ের বদলের অনেক ব্যাপার মধ্যে একটা জিনিস শুধু আমার মাথার মধ্যে খুব ঢুকছে, সেটা হচ্ছে তুমি লক্ষ্য করেছো যে এই করোনা সুযোগে রাষ্ট্র ক্ষমতা আজকে কিন্তু আমার ব্যক্তি জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। আমি কোথায় যাব, আমি কবে কবে বাজারে যাব, যাব না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, একটা মহামারীর জন্য দরকার, কিন্তু এটা তো এমন হবে না যে এই সুযোগে রাষ্ট্র আমাকে নাগরিক থেকে প্রজায় পরিণত করে দেবে। এই ভাবনাটাও কিন্তু আমার মনে উঁকি মারছে যে সারা বিশ্বে এই যে রাষ্ট্রের পরিচালকদের কাছে একটা এত সুযোগ পেয়ে এসে গেছে যে এখন যা বলবে, মানে সত্য নয়, যা বলবে এখন যারা বিশেষজ্ঞ তাদের মধ্যে 10 জন দর্শকের মত, সাধারণ মানুষ ভয়ে ঘরে ঢুকে আছে। তারা এখন এইটাই যদি তারা রাষ্ট্র যদি এটাকে পার্মানেন্টলি গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি স্বাতন্ত্র্য বা নাগরিক অধিকার আরো সংকুচিত হয়ে যাবে না তো? কেন না, প্যান্ডামিক হয়তো চলে যাবে সাধনদা, কিন্তু ভাগ্যিস করোনা হয়েছিল, এই অজুহাতে অনেক কিছুই বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, এই আমি ভয় পাচ্ছি, আমার ভয় পাচ্ছি এইখানে, এই জায়গাটা এই ভয়টা আসছে। জানি না আগামী দিনে একটা সাহিত্য তো করতেই হবে, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা হচ্ছে। আমি এক্ষুনি হঠাৎ করে মনে পড়লো সাধনদার অন্য একটা উপন্যাসের কথা। আমি বলেছিলাম শুরুতে যে সাধনদা আপনার ওই বাংলাদেশের স্মৃতি ইত্যাদি দেশভাগ এই ব্যাপারগুলো
আপনার লেখায় আসেনি, আপনিও প্রায় সমর্থন করেই গেছিলেন। একটা গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা আমার এক্ষুনি মনে পড়ে গেল, সেটা হচ্ছে দুই ঠিকানা, 1980 সালে প্রকাশিত দুই ঠিকানা। এ তো পুরোপুরি ওপর, দুই ঠিকানায় কিন্তু এই বিষয়টা আছে, একেবারেই আছে। এখন আর হ্যাঁ, এখন দুই ঠিকানা নয়, এখন প্রায় 10 ঠিকানা। আজকে সেই ঠিক ঠিক প্রান্তিক ঠিক ঠিক। মানুষরা এইখানটায় থাক, এই স্লাইডটা থাক। একদম একদম আমাদের অজস্র, আমি মিস করে গেছিলাম। আচ্ছা, এইখানে দুই ঠিকানা নিয়ে একটা কথা বলার, দুই ঠিকানায় যে আপনি বাড়ি ইত্যাদি দেখাচ্ছেন, পশ কলকাতা, কলকাতার মাঝখানে একটা ভাঙাচোরা বাড়ি, টালির চাল, খোলার চাল, এই ব্যাপারটা, এইটার এইটার মুহূর্ত বলবেন, দুই ঠিকানার উৎস বলবেন? এটা হচ্ছে, তুমি দেখো আজকের যে অঞ্চলগুলো, যাদবপুর, তারপর গড়িয়া কিংবা বালিগঞ্জ, বালিগঞ্জের যে রেল লাইনের ধারে অঞ্চলটা, আজ থেকে কাকুলিয়া মেন রোড, কাকুলিয়ার যে অঞ্চল, এই অঞ্চলগুলো এখানেই ছিল। আমরা যারা ওখান থেকে এসে, এরাই কিন্তু ডেভেলপ করেছিল, আমরাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, জঙ্গল কেটে বাধা অঞ্চলই প্রায় ছিল। একদম জঙ্গল কেটে, আমি তো বড় বড় সমস্ত ঘাস যাদবপুর অঞ্চলে ছিল। এটা আমাদের মধ্যবিত্তরা তৈরি করে একটা ভ্যালুজ এর মধ্য দিয়ে তৈরি করলাম। আজ কিন্তু সেখানে তাদের জায়গা নেই। আজকে তাদের ওই জায়গা পশ হওয়ার ফলে আজকে কাঞ্চন মূল্য দিয়ে ওটা কিনে নিয়ে তাদের যেতে হচ্ছে সোনারপুর, তাদের যেতে হচ্ছে ডায়মন্ড হারবার। এরপরে ওই ডায়মন্ড হারবারও যখন ওই পর্যন্ত ছড়িয়ে যাবে নগরায়ন, তারা আরো দূরে তাদের চলে যেতে হবে। ফলে দুই ঠিকানা নয়, তাদের ওই 10 ঠিকানা, অজস্র ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, মানে ছিন্নমূল দশা, হ্যাঁ, আমৃত্যু সঙ্গে থাকছে, কাটছে না কখনো, আমৃত্যু সঙ্গে থাকছে। এবং উন্নয়নের মজাটাই হচ্ছে যে তাদেরকে ওই ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। দুই ঠিকানা আমার লিখবার, ওই চরিত্রটা আমার দেখা, সেই সময়ের কাকুলিয়া, সেই সময়ের যাদবপুর, সেটা একটা অন্য ব্যাপারই ছিল। এখন দেখে বোঝা যাবে না, এখন তো সব এলাকা। অনেক দাম। এবং আমরা স্ক্রিনে দেখাচ্ছি গুলমলতার ইলেকট্রন বলে একটি গ্রন্থ, এখানে 3টে উপন্যাস আছে, শেষ রাতের শেয়াল, গুলমলতার ইলেকট্রন এবং কি বলে মৃত্যু মুহূর্তে। শেষ রাতের শেয়াল নিয়ে কথা হলো, নদী চুরির কথা বলা হয়েছে। এবার আমি যে বলেছিলাম যে সাধনদার কোন লেখাই এক্সপেরিমেন্টাল নয়, সেই প্রসঙ্গে এই যেমন সাধনদা একটা কথা বলেছিলেন, চূর্ণ বিচূর্ণ করে ছড়িয়ে দেওয়া, আমার গুলমলতার ইলেকট্রন এবং কি বলে মৃত্যু মুহূর্তে মনে পড়ছে, যেটা মানুষ দেখছে তার এতদিন ধরে যে জুতোটা পরতো, সেই জুতোটা 2 ইঞ্চি হয়ে গেছে। তারপরে হঠাৎ করে আমার বাড়িতে তো ছোট বাচ্চা নেই, তার বালতিটা চোখের সামনে বেঁটে হয়ে যাচ্ছে, টেবিলটা লম্বা হয়ে যাচ্ছে। এই যে এবং এইখানেই কিন্তু সাধনদার যে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান চর্চা, এটাও বিজ্ঞান চর্চা থেকে কিন্তু সাধনদা পেয়েছেন। এই যে আপাতভাবে ইলিউশন মনে হচ্ছে, বিভ্রম মনে হচ্ছে, যার মধ্যে আসলে একটা কি কোটি কোটি পূর্ণ বৃত্ত আছে, অজস্র বৃত্ত আছে বলেই হয়তো আপাতভাবে আমাদের এটা মনে হচ্ছে। আমরা এর পরের স্লাইডে যাব। পরের স্লাইডটা একটু, এইটা সাধনদাকে নিয়ে লেখা একটি সাধনদার উপন্যাস নিয়ে, সাধনদার উপন্যাস ক্ষমতার অন্তঃস্বর। এই তো কত অন্তঃস্বরের, মানে ক্ষমতার অন্তঃস্বর নিয়ে সঞ্জীব দাসের লেখা। আমরা পরের স্লাইডে যাবো, এটা সাধনদাকে নিয়ে কাজ করেছেন। জলতিমিরের কথা আমরা আগেই আলোচনা করেছি। এবার মাটির অ্যান্টেনা, এখানেও কিন্তু সেই প্রবাদ প্রবচন মিথ বিশ্বাস আছে। এবং মাটির অ্যান্টেনায় আরেকটা বিষয় এসেছে, সেটা হচ্ছে পঞ্চায়েতে যে মহিলা মহিলা রাজ, এই ব্যাপারটা, অর্থাৎ সময়ের বদলের সঙ্গে সঙ্গে যে কোটা, মেয়েদের পঞ্চায়েতে এত % নিতে হবে, এই বিষয়, এইটা কোন সময় লিখেছিলেন মাটির অ্যান্টেনা? মাটির অ্যান্টেনাটা যখন বামফ্রন্ট এসে পঞ্চায়েত সিস্টেমটাকে বদল করে দিল, ত্রিস্তরীয় করলো, এবং তার 5 বছর বাদে নারীদের কোটা ঠিক করে দিল যে এত প্রতিনিধিত্ব করবে, তার মধ্যে নারী থাকতে হবে, মেয়েদের জন্য কোটা বেঁধে দিল। এই জায়গাটা, এই জায়গাটা ইম্পর্টেন্ট,
যে আমাদের সে যত প্রগতিশীলই হই, যত প্রতিক্রিয়াশীলই হই, আমাদের মধ্যে তার লিঙ্গ ভেদ যেটা, সেটা আমার গভীরে বসে আছে। এই ক্ষমতা, অর্থাৎ একই দলের আমার মহিলাকে যেহেতু ওটা ওটা হলে পর আমার দলেরই পুরুষরা তাকে নিয়ন্ত্রণ করে। এক, দুই হচ্ছে উন্নয়ন বলতে মহিলারা যে দৃষ্টিভঙ্গিতে দেখে, পুরুষরা সেই দৃষ্টিভঙ্গিতে দেখেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এই গ্রামগুলো দেখেছি, এখনো সেই গ্রামগুলোর মধ্যে এমন সে অনেক বয়সী বৃদ্ধা আছে যারা বিশ্বাস করে যে রাতের দিকে কিছু কিছু গাছ উড়ে চলে যায়, আবার ভোর হলে এসে সেই জায়গায় দাঁড়ায়। এই যে অতি বিশ্বাস থেকে শুরু করে রাজনীতি এবং ভোগ্যপণ্য গ্রামে কিভাবে ঢুকছে, ছোট ছোট করে এখনো সেখানে দেখা যায় যে ছোট ছোট পাউচে শ্যাম্পু ঢুকছে। ওই একটা প্লাস্টিকের বালতি, সেটার জন্য সাধারণ এই এই চেতনার পরিবর্তন, রাজনীতিগত বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাদের মধ্যে যে ভাবনা, সবকিছু নিয়ে আমি গ্রামকে দেখাতে চেয়েছি যে মাটির অ্যান্টেনা, যে অ্যান্টেনার মধ্যে থেকে খবরাখবর আসে, এই মাটির খবর কি অবস্থায় আসে, এটারও নানা স্তর। রাজনৈতিক স্তর হচ্ছে এই, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি পুরুষরা মেয়েদের উন্নয়ন তাকে পেছন দিকে টানে, তারা সামনে মেয়েদের রেখে পেছন থেকে রাজনীতি, উন্নয়ন, পরিকল্পনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একটা দ্বিতীয়, মেয়েদের দৃষ্টিভঙ্গি, তারা উন্নয়ন বলতে কি বোঝেন সেখানে কিন্তু পুরুষদের থেকে আলাদা। পুরুষরা বোঝে একটা টিউবওয়েল পোতা উন্নয়ন, কিন্তু মেয়ে বোঝে যে কোনো বাড়িতে কোনো বৃদ্ধা যদি তাকে নিগৃহীত হয়, তাকে মুক্তি দেওয়াটাই হচ্ছে উন্নয়নের একটা মানবিক উন্নয়ন। মানে লিঙ্গ ভেদে আমাদের কি বলবো, এই উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আমি এইখানে বদলে যাচ্ছে। এইখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একদম প্রথম দিককার এটি গল্প সংকলন মহারাজা দীর্ঘজীবী হন। আমরা এর পরের স্লাইডেও চলে যাব। আচ্ছা, এইখানে একটা কথা বলি মাটির অ্যান্টেনা প্রসঙ্গে, আমার মনে পড়ছে আপনার পক্ষ বিপক্ষ এই উপন্যাসের কথা, 1987, এটা বাঁকুড়ার প্রেক্ষাপটে লেখা। এখানেও কিন্তু সেই বামফ্রন্ট সরকার, ভাগ চাষীদের সংগ্রাম, পরিবর্তিত গ্রাম জীবন, এখানেও কিন্তু গ্রাম জীবনের স্মৃতি। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ করব, সাধনদার এই লেখায়ও যে সেই আঙ্গিকের বদল, এখানে একটা মামলা, মকদ্দমা, কোর্ট ইত্যাদির বিবরণগুলো আপনার কি বলবো, আপনার ফর্মের মধ্যে ঢুকে যাচ্ছে, ইত্যাদি অনুষঙ্গগুলো ফর্মের মধ্যে ঢুকে যাচ্ছে। কোনটা আগে লেখা, মাটির অ্যান্টেনা নাকি পক্ষ বিপক্ষ? পক্ষ বিপক্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পক্ষ বিপক্ষ যখন লিখছেন তখনই প্রায় মানে বেনো জল ঢোকা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার চোখে 87, এবং এই জন্য আমি তৎকালীন শাসক দলের মন্ত্রীর হুমকিও আমাকে দিয়েছে। হুমকি এইছেন, আপনি এরকম গ্রাম কোথায় পাচ্ছেন, এই গ্রাম কোথায় পেলেন? তো তিনি আর 2011 সালে বেঁচে ছিলেন না, ফলে তাকে আমি জবাবটা দিতে পারিনি। কিন্তু আমার চোখে পড়েছে যে যারা এই বেসটা তৈরি করলো তারা বিপক্ষে চলে যাচ্ছে, আর বিপক্ষের যে মানুষরা তারা কিন্তু তারা পক্ষে চলে আসছে। এই যে ক্ষমতার যে ব্যাপারটা, ব্যালেন্সটা, এটা একটা চিরকালীন ব্যাপার। এই ক্ষমতা নিয়ে আমার তখন থেকেই ভাবনা চিন্তা, তখন কিছু কিছু ফুকো আমি পড়াশোনাও করেছিলাম, আমার ভাবনা চিন্তা তখন থেকে আসছে। আমি রামকৃষ্ণকে স্টুডিওতে বলবো যদি একটু স্ক্রিনটাকে পরের স্ক্রিনে যাওয়া যায়। হ্যাঁ, অধর পাণ্ডব। আমরা এবার এক মিনিট, সেটা হচ্ছে আমি এই যে ঘরে বসে কথা বলছি, আমার তরুণ বন্ধু, উনি বিশেষ তপেন্দ্র পাল ও নামকরা পর্বতারোহী, এর নায়কতে এই লড়াইটা করেছিল বিন্দু থেকে বৃত্তের ওই পাড়ার মধ্যে ফ্যাক্টরি তৈরি করার বিরুদ্ধে লড়েছিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এর পরিবেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা,
বাহ, খুব মানে অন্যরকম একটা আজকে তার যে যেই বিন্দু থেকে বৃত্ত উপন্যাস আপনার খুব গুরুত্বপূর্ণ একটি পরিবেশ বাদী উপন্যাস হিসেবে আমি হ্যাঁ চিহ্নিত করতে পারি। এবং যে যে মানুষটাকে, যে মানুষটা উৎসে ছিলেন, কেন্দ্রে বলবো না, হ্যাঁ আমি কেন্দ্রে শব্দটা ইচ্ছে করে বলছি না, কারণ হ্যাঁ, সেইভাবে উৎসের সাধনদার লেখায় কেন্দ্রে কেউ থাকেন না, কোনো বিশেষ কোনো না, বাস্তব কাউকে আমরা পাইনি। উৎসে উৎসে যে মানুষটি ছিলেন, আজকে তার বাড়ি থেকে সাধনদা এই হ্যাঁ লাইভ প্রোগ্রাম করছেন, এটা সত্যি সত্যি আমাদের এটা অন্যরকম ভালো লাগা। আমরা এবার অর্ধ পাণ্ডব এই উপন্যাসের কথা আসবো। খুব সম্ভবত এটা আপনার শেষতম উপন্যাস। অর্ধপাণ্ডব, হ্যাঁ, অর্ধপাণ্ডব, শেষতম হ্যাঁ উপন্যাস। আমরা এখান থেকে বোঝাই যাচ্ছে, আমরা এর আগে দেখেছিলাম যে পৌরাণিক আবহ ছিল, জল তিমিরে ছিল, এবং আরো নানান লেখায় মিথ ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু এখানে সরাসরি সাধনদা এর কথা বলছেন, মানে কি বলবো, অর্ধ পাণ্ডব বোঝাই যাচ্ছে যে পাণ্ডবদের কথা বলছেন। এখানেও সেই মহাভারতের একটা প্রেক্ষাপট আবহ এনেছেন। এবং বলা বাহুল্য, আমরা জানি যারা সাধনদার লেখার পাঠক, তিনি পাণ্ডব বলতে সরাসরি পাণ্ডবের কথা তো আর বলবেন না, পাণ্ডবের কথা বলার জন্য তিনি লিখবেনও না। এখানে অর্ধ পাণ্ডব, এখানে আপনি কোন সময়টাকে ধরতে চাইছেন? অবশ্যই এই সময়টাকে, রাজনৈতিক যে নানান রকম টানাপোড়েন ইত্যাদি ইত্যাদি, আপনি কেন বেছে নিলেন এইরকম একটা কি বলবো আখ্যানই বলা যায়, অর্ধ পাণ্ডবের ক্ষেত্রে আপনি এই আখ্যানটাকে বেছে নিলেন কেন, এই পৌরাণিক আখ্যানটাকে? বেশ, এটা এই যে আমার এই যে টেক্সটটা তৈরি হয়েছে মহাভারতের বিরাট পর্বকে কেন্দ্র করে। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুদ্ধটা লাগবে দুই পক্ষ ম্যানেজ করার চেষ্টা করছে। এবং আমার বরাবরই একটা ধারণা, আমি কখনোই বিশ্বাস করি না যে মহাভারতের যুদ্ধের জন্য দুর্যোধনই সবটা দেয়। আমার মনে হয় এটার জন্য যুধিষ্ঠিরের দায়ভার একেবারে নেই তা নয়। এবং এইটাই আমি দেখাবার চেষ্টা করছি, এবং আমি দেখাবার চেষ্টা করছি যে বর্তমান সারা বিশ্বের একটা লক্ষ্য করবে যে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করার চেষ্টা, সেটা কখন সীমান্ত সংঘর্ষ হতে পারে আমাদের সঙ্গে চীনের যেটা হচ্ছে, এটা বিভিন্ন দেশে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করা হচ্ছে, আবার সে তার মধ্যে আবার দৌত্যগিরি হচ্ছে, সবকিছু মিলে। এবং এটার জন্য আমি দায়ী করি বড় বড় শক্তিগুলোকে। সেদিনও কিন্তু এই দুই শক্তির এর রেসপন্সিবল ছিল। তাতে কৃষ্ণও ছিলেন, অর্ধপাণ্ডব মানে কর্ণও ছিল ইত্যাদি। এবং সেইখানে নারীদের অসহায়তা, গান্ধারী এবং কুন্তির যে অসহায়তা, আজকের দিনেও কিন্তু সেই হচ্ছে। সারা পৃথিবী জুড়ে যুদ্ধ এবং জাতীয়তাবাদ, সম্পূর্ণ জাতীয়তাবাদ, এই নিয়ে যে একটা খেলা চলছে, এবং সেখানে নারী, শিশু, অগণিত সাধারণ মানুষের ভাগ্য ঝুলে আছে। এইটাই হচ্ছে আমার অর্ধপাণ্ডব লেখার টেক্সটটা রচনা করার একটা ডিসকোর্স তৈরি করার ইচ্ছা ছিল, তাকে কেন্দ্র করি আমি তৈরি করেছি। এখানে এইখানে কোনো একদিন বোঝাই যাচ্ছে একদিনের কাহিনী। আমার এইখানে একটা জিনিস মনে পড়ছে, গোপাল হালদারের একটি উপন্যাসের কথা মনে পড়ছে, একদা উপন্যাসের কথা একদা উপন্যাসের কথা মনে পড়ছে। হ্যাঁ, তো কোনো একদিন, এখানে একদিনের কাহিনী। এবার আমি এই যেটা অর্ধ পাণ্ডবের কথা বললেন, যে গান্ধারী এবং নারীরা সেই আমলেও, সেই যুগেও যেভাবে নানান ভাবে অসহায় ছিলেন এবং নির্যাতিতা, আমার আবারও মনে পড়ছে মাটির অ্যান্টেনা উপন্যাসের কথা। এখানেও সেই একই কথা, কিন্তু সাধনদা একটু অন্যভাবে বলেছেন, আমরা মেলাতে পারি। এবং এখানে একটু যারা শুনছেন তারা লক্ষ্য করবেন, তাদের লক্ষ্য করতে অনুরোধ করব, বলা বাহুল্য সাধনদা একজন পুরুষ মানুষ লেখক। সাধনদার লেখায় নারীদের যে সিংহাসন একটা এগিয়ে দিয়েছেন, ধরা যাক মুদ্রা বৃক্ষের বীজ উপন্যাসের কথা আমি বলবো, মাটির অ্যান্টেনার কথা বলবো, অর্ধ পাণ্ডবের কথা বলবো, আরো অনেক অজস্র গল্পে নারীদের জন্য একটা সিংহাসন এগিয়ে দিয়েছেন। খুব সম্ভবত অন্য কোন পুরুষ, মানে লেখকের লেখায়, লেখিকা তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে বলবেন, এতটা গুরুত্ব বোধহয় নারীরা পেয়েছেন কিনা আমি জানি না। এবং আজকে আপনার সঙ্গে আলোচনা করতে করতে মনে হচ্ছে এটা একটা আপনার লেখার একটা একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। সাধনদা আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা আমরা বলিনি, পিতৃভূমি।
এই উপন্যাসের কেন্দ্রে যে ধরনের চরিত্র আছে, সেখানেও মিথ ইত্যাদি আছে, মেথডদের নিয়ে লেখা। এই পিতৃভূমি উপন্যাসটা সম্পর্কে আপনি একটু বলুন, এই উৎস সম্পর্কে একটু বলুন। এর উৎস তখন সাবঅল্টার্ন স্টাডিজ সবে আমাদের বাংলায় এসছে। সাবঅল্টার্ন স্টাডিজ এই ক্যারেক্টারটা আমার স্কুলে ছিল, একে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। একে এর সঙ্গে ওঠা বসা প্রচুর করেছি আমার বারবার। এবং ওর দেশ পিতৃভূমি, ওর দেশ কোথায় কবে ছিল, ও আমার শহরেই পড়ে থাকতো। তারপর হঠাৎ জমি দিচ্ছে, এই ও গেল, কিন্তু সে জমি পেলো, সে জমি রাখতে পারেনি, তাকে বলছে যে তুমি জমি দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। ও প্রতিবাদ করায় হাত পা কেটে দিয়েছিল। তাহলে এই যে সাবঅল্টার্ন যে হাত পা কেটে দিয়েছিল ওখানকার, ও সম্ভবত বিহারের লোক। আমার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তাহলে এই যে আমরা পিতৃভূমির কথা বলি, মাতৃভূমির কথা বলি, কাদের জন্য? মিডল ক্লাস। তাহলে এই সাবঅল্টার্ন যে মানুষগুলো, এদের কি কোনো পিতৃভূমি হয়? এদের কোন পিতৃভূমি হয় বলে আমি মনে করি না। তার কারণ আমি যদি আমার অধিকার রক্ষা করতে পারি আমার মাটিতে, তাহলে তার পিতৃভূমি মাতৃভূমি কি? এইটাকে করে আমার উপন্যাসটা লাগে। এটা আমার চোখের দেখা অদ্ভুত চরিত্রের লোক। হ্যাঁ, তারা ওই সারাদিন নেশা করে থাকতো, কিন্তু যে কোনো মানুষকে আমার শহরে, তিনি যত বড়ই হোক, মুখের উপর সত্যি কথাটা অদ্ভুত হাসতে হাসতে বলে দিতে পারতো। ঠিক ঠিক। সেই মানুষটাই শেষ পর্যন্ত ভাবলো যে তার মধ্যে একটা পৃথিবী পেয়ে যাচ্ছে, তাকে জমি দেওয়া হচ্ছে, সরকার দিচ্ছে, সেটাও কিন্তু হচ্ছে না। রুটলেস থেকে যাচ্ছে। এদের কোনো পিতৃভূমি হয় না। আপনার মানে কি বলবো, এর মূলে হয়তো আপনার অবচেতনে হয়তো সেই দুই ঠিকানার যে এই বা ওপার বাংলা থেকে আসে নানান সবকিছু মিলে যাচ্ছে, মিলিয়ে যায়। এই আমি পরের স্লাইডে যাব, রামকৃষ্ণ, শেষ স্লাইড। এই স্লাইডটা এবার সরিয়ে নাও। সাধনদার 50টি গল্পের সংকলন এবং গদ্য সংগ্রহ, গদ্যের বই, আগেই বলেছিলাম। এই রামকৃষ্ণ স্লাইডটা সরিয়ে নিতে বলবো। সাধনদা স্টুডিওতে বলবো। হ্যাঁ সাধনদা, এবার আমি যেটার কথা একটু উল্লেখ করলাম যে মেয়েদের, আপনি এটা প্রসঙ্গে মুদ্রা বৃক্ষের বীজ, এখানেও এক অন্য কুন্তির কথা আপনি বলেছেন। আমি কুন্তি শব্দটা নিজে ইচ্ছে করেই বললাম। এটারও উৎস একটু বলুন। আসলে হয় কি জানেন তো, মানে সাধনদা, আমরা যারা পাঠক, সাধারণ পাঠক, আমরা কেন জানি না, আমরা না লেখার ভেতর দিয়ে লেখকের জীবনকে খোঁজার চেষ্টা করি। এটা অবশ্যই হয়তো অন্যায়, কিন্তু এই প্রবণতা আছে। এই বারবার লেখার উৎসগুলোকে আমরা খুঁজতে চাইছি। আমি বারবার বলছি, আমি আজ বিশ্বাস করি যে আমার জীবন আলাদা কোনো প্রাইভেট জীবন নয়। আমারই টেক্সটের মধ্যে আমার জীবন মিলেমিশে আছে। সুতরাং পাঠক তো সেটা করবে। আমার কিন্তু ব্যক্তি জীবনে দেখো, আমার 3 মেয়ে, অনেকে, আমি খুব খুশি। নারী, আমি দেখেছি যে মহাভারত থেকে আজ পর্যন্ত যদি যারা নীরব লাঞ্ছনা যারা সহ্য করছে, তারা নারীরা। ফলে আজকে এবং এই আজকের এই যে বিশ্বায়ন, আজকের এই উন্নয়নের চাকচিক্যের মধ্যে ওই নারীরা কিন্তু সবচাইতে অবদমিত হয়ে থাকছে। ওই মুদ্রাবৃক্ষের বীজ, ওই যে ওখানে ডলার ঝুলছে, আজ গাছের দেখছি যে ওই যে ওখানে ডলার ঝুলে আছে, এই ডলার ঝুলছে যে জায়গায়, সেই জায়গায় প্রতিদিন সকালবেলা খবরের কাগজে আমি এই যে যাদের অত্যাচার, তাদের পরিণতি যখনই দেখি, আমার নিজের সন্তানদের কথা মনে পড়ে। এই তো চলছে একটা ধারাবাহিকতা। সাধনদা, সুশান্ত সাঁতরা একটা প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নের উত্তর কি হয় আমি জানি না। স্যারের সমস্ত বই পড়ার সুযোগ হয়নি। 80-90 দশকের মূল কোন প্রবণতাকে আপনি সমকালের লেখায় তুলে ধরতে চেয়েছেন আপনার গল্প উপন্যাসে, যদি বলেন। এটা তো সাধনদা বলুন। এটা তো আমি বলছি আমার আমি ওইভাবে 80-90 এর দশক নয়। আমি মনে করি যে এটা যে ক্রাইসিস, আমি উপন্যাসের এই কথা বারবার বলছি যে একটা ক্রাইসিসকে ধরার চেষ্টা করি। 80-90-তে তার আওয়াজটা এসছে, তার সেই ক্রাইসিসের পরিণতি আজ এখানে পৌঁছেছে। আমার এই আজকের যে সংকটের মধ্যে দেশ, কাল এবং আমার ব্যক্তি জীবন চলছে, তার উৎসটা যদি মুখ এসেছিল কিন্তু 80-90-তে। ফলে ওই 80-90 এর উপন্যাসের মধ্যে আমার ইঙ্গিতটা ছিল, আমি সিম্বলিক
ইঙ্গিতটা ওখানে আমি দিয়ে গেছি, আস্তে আস্তে পরিণতি লাভ করছে। তন্ময় মালাকার কিছু লিখছেন, যাই হোক তথ্য দিচ্ছেন তন্ময়। আমরা আমরা একদম আলোচনা শেষ দিকে চলে এসেছি। এখানে এই আসলে এই যে সময় নিয়ে প্রশ্ন করলেন যিনি, বিদ্যালয় স্তরে বাংলা ভাষা সাহিত্যের শিক্ষক হিসেবে, যাই হোক উনি সময়ের কথা বললেন, সেই সময় নিয়ে তো সাধনদার অজস্র গল্প এবং আচ্ছা তার গদ্য সংগ্রহ 3 খণ্ডে অনেক অনেক, আজকে অনেকে দেখছেন সাধনদা, আপনি বলেছিলেন না যে আমি বলেছিলাম আপনি পাঠক প্রিয় নন, আপনি বলেছিলেন যে আপনার প্রিয় পাঠক আছেন এবং তার প্রিয় পাঠকের সংখ্যা যে কিছু কম নেই, সেটা আজকের এই অনুষ্ঠানটা করতে গিয়ে বোঝা যাচ্ছে। এই যে যিনি প্রশ্ন করেছিলেন যে 80-90 এর কোন প্রবণতা, আসলে তিনি তো সময়ের প্রবণতার কথা বলছিলেন। সাধনদার লেখায় তো সময়ই আছে। সাধনদার সেই যে বিখ্যাত স্টিলের চঞ্চু গল্পের কথা না বলে খুব অন্যায় হবে, এর একটা আলোচনা আমরা শেষ করব। আচ্ছা আচ্ছা, মধ্যে সৃষ্টির মধ্যেই আছে। আবার বলি যে গানের ক্ষেত্রে মতো যেমন গায়ক এবং শ্রোতা, এটা ওইটা যিনি এটাকে পরিচালনা করেন তার উপর অনেকটা নির্ভর করে। আমি জানি যে তুমি সাহিত্য, তত্ত্ব, দর্শন, আমারও এটা প্রিয় জিনিস। হ্যাঁ, তুমি অধ্যাপনা করো, তুমি একজন বিশিষ্ট প্রাবন্ধিক, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিটা আমার ভালো লাগে, আমিও ওইটা করি। তার জন্য পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এই টেক্সটটা উঠে আসছে। তাই স্টিলের চঞ্চুর কথাটা না বললে হবে না, এবং এখানেও সেই নির্মম যে নিষ্ঠুর সময়ের গল্প। স্টিলের চঞ্চু তো আসলে সময়েরই ইঙ্গিত, এবং সাধনদার তো সমস্ত লেখার মধ্যে সেটা তিনি বলেছেন, বিজ্ঞানের কারণে হয়তো বিজ্ঞানের নিত্য নতুন অনুসন্ধান করছেন এবং তার বিজ্ঞান মনস্কতা লেখার মধ্যে সম্পৃক্ত হয়ে আছে। এবং সেই সিম্বলিক যে এই প্রসঙ্গে আমি একটা জিনিস শুধু জানতে চাইবো সময়, এবং আমি অনুষ্ঠান আমাদের প্রায় শেষ হয়ে এসছে, আমরা 1 ঘন্টা 47 মিনিট হয়ে গেল, প্রায় 1.25 ঘন্টা হয়ে গেল। আমি একটা জিনিস জানতে চাই, সাধনদা আপনি গহীন গান লিখেছেন যেখানে সুন্দরবন উঠে এসেছে, যদিও আঞ্চলিকতা প্রাধান্য পায়নি। আপনার পক্ষ বিপক্ষেতে বাঁকুড়া উঠে এসেছে। আপনি যে জায়গায় এত বছর ধরে আছেন, পানিহাটি, সেই রবীন্দ্রনাথের আমলের পেনেটির বাগান বাড়ির মনে পড়ে। পানিহাটি এটা একটা ঐতিহাসিক জায়গা, এবং পানিহাটি এটাকে বিষয় করে কোন আখ্যান চট লেখার কথা আপনি ভেবেছেন? 2014 সালে আমার খুব মানে এক উপন্যাস পানিহাটা, আচ্ছা 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 পানিহাটা একেবারে 500 বছরে চৈতন্যদেব এখানে আসেন 1514 সালে। তার 500 বছরের যে পরিবর্তন এই জনপদে, তাই নিয়ে আমি পানিহাটা উপন্যাস, এটাও খানিকটা পাঠকের কাছে সমাদৃত হয়েছিল, এবং পানিহাটাও আমার গুরুত্বপূর্ণ উপন্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো কারণে আমি উপন্যাসটা আমার নজর এড়িয়ে গেছে, আমার নজরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাধনদা আমরা একদম শেষ দিকে চলে এসেছি। সাধন চট্টোপাধ্যায় এমন একজন মানুষ যিনি এতদিন পর্যন্ত আমার ধারণা ছিল যে একটা প্রশ্ন এসছে বীরপাড়া কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, লেখক হিসেবে বাংলা পাঠকের সংখ্যা নিয়ে আপনার শঙ্কা হয়? আমি কোনোদিনই কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, কোয়ালিটিতে বিশ্বাস করি। সুতরাং আমার যদি 10 জন পাঠক ও কোয়ালিটির পাঠক থাকে তাহলে আমি খুশি। বাংলা পাঠক নানা কারণে তার পাঠক কমে আসছে, তার একটা কারণ সো মেনি কজেস, যার জন্য সাহিত্য পাঠক আছে, সত্যি ভালো বই পড়তে চায়, কিন্তু সেখান থেকে তার দরজায় পৌঁছতে হবে। এটা এমন সে দিন নয় যে কলেজ স্ট্রিটে বসে থাকবো যে একটা তারা এসে বই নেবে, তা নয়। এবং কুচবিহার থেকে একেবারে দক্ষিণ 24 পরগনার গ্রামের থেকে সাধারণ মানুষ, জেলা, মহকুমা, প্রচুর পাঠক ছড়িয়েছে। আমরা ওই কলকাতা শহরকে ধরে বসে আছি বলেই আমার মনে হয় যেন বাংলায় পাঠক নেই। ঠিক আমি এইখানে একটা তথ্য আমার দিতে ইচ্ছে করছে। ভানুদা, সবিতেন্দ্রনাথ রায় এসেছিলেন পরশুদিন এখানে, ভানুদা এসেছিলেন, এবং ভানুদাকে একটা প্রশ্ন করেছিলাম, এই যে আপনার কি মনে হয়, উনি তো 70-80 বছর ধরে দেখছেন বাংলা সাহিত্যের পাঠক ইত্যাদিকে, পাঠক কি কমে গেছে? তো
উনি বলেছিলেন বেড়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি যে উদাহরণটা দিয়েছিলেন, সেই উদাহরণটা এখন দেওয়ার আমার ইচ্ছে করছে। বলছে আমরা যারা কলেজ স্ট্রিটে অনলাইনে বই বিক্রি করছি লকডাউনে, তারাই বুঝতে পারছি যে পাঠক কি হারে বেড়েছে। বলছে প্রতিদিন এত বইয়ের অর্ডার আসছে এবং পাঠাতে হচ্ছে, আপনি যে বললেন কুচবিহার ইত্যাদি ইত্যাদি গ্রামাঞ্চলে পাঠাতে হচ্ছে। এই লকডাউনটা না হলে হয়তো বুঝতে পারতাম না যে বাংলা পাঠক এত বেড়েছে, এত সংখ্যায় বেড়েছে। আমি আসলে আপনার হয়েই আমি উত্তরটা দিয়ে দিলাম, যে বন্ধু প্রশ্ন করেছিলেন মধ্যে থাকে। যাই হোক, এটা এটা বলছেন। আমি এবারে আমরা সাধন চট্টোপাধ্যায়, বড় সত্য, বড় বড় সত্য সত্য, কথা তুমি হ্যাঁ ঠিকই, এবং খুব সুন্দরভাবে মানে ভানুদা বলেছিলেন। পরশুদিনই ভানুদা এখানে এসেছিলেন, বলেছিলেন 2 দিন আগে। তো সাধন চট্টোপাধ্যায় এমন একজন লেখক, যার লেখার মধ্যে হয়তো কি বলবো আমি, জনপ্রিয়তার পাউডার মাখা নেই। এবং আমার ধারণা ছিল যে সাধনদার লেখা টেখা খুব একটা কেউ পড়ে না। আমার সবচেয়ে ভালো লাগছে, আমি মিথ্যে প্রমাণিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে। এত সময়ের অনুষ্ঠান, প্রায় 2 ঘন্টার অনুষ্ঠান, এতজন দেখছেন। এবং ওই যে চূর্ণ বিচূর্ণের কথা বলছিলেন, সেই একইভাবে পাঠক প্রিয় নন কি তার প্রিয় পাঠকের সংখ্যা যে কিছু কম নেই। এখানেও সেই কাহিনী এবং না কাহিনী ডিসকোর্স তৈরি হচ্ছে আমাদের পাঠকের বয়ানের মধ্যে। অন্য এক কি বলবো, পাঠকের টেক্সট আজকের আলোচনা থেকে উঠে এলো। এবং সময়ের সঙ্গে সঙ্গে সাধনদার লেখা প্রতি মুহূর্তে বদলেছে, আগামী দিনেও বদলে যাবে। এবং নতুন নতুন লেখায় ভেতর দিয়ে সাধনদার যে পরিচয়, নিজস্বতা, তার যে আইডেন্টিটির কথা তিনি বলেছিলেন, সেই আইডেন্টিটি আরো আরো ভাবে ব্যক্ত হবে এবং মূর্ত হবে। সাধনদার সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন সাধনদা। সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বেলুড় বিদ্যা মন্দির এবং বেলুড় মঠ, তাদেরই এই স্টেশন, এডুকেশনাল এন্ড কালচারাল স্টেশন, তার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা। সাধনদা শুভরাত্রি, ভালো থাকবেন। নমস্কার, সবার প্রতি নমস্কার।